সেশনে মোস্ট ওয়েলকাম। তো অলরেডি ম্যাক্সিমাম মানুষ অলরেডি আমরা সেশনে জয়েন করে গেছি। তো কারা কারা আছে একটু দেখে নিই। তো যারা যারা এই সেশনে চিফ কনসালটেন্ট অ্যান্ড অ্যাবভ আছেন বা যারা টিসেন অ্যাবভ আছেন, প্রত্যেকটা মানুষকে বলবো একবার চেক করুন এই আপনার টিমের প্রত্যেকটা কনসালটেন্ট আজকে এই মিটিংটাতে এসেছে কিনা। কারণ আজকে আমরা একটা মাইন্ড ব্লোয়িং টপিক নিয়ে ডিসকাশন করবো, যেটা আমাদের বিজনেসের পদে পদে আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে ফলো আপ, তাই না? আমরা যে যত বড় টিম বানাতে যাবো তত ভালোভাবে আমাদেরকে ফলো আপ, ইনভিটেশন, এই বেসিক যে স্কিলগুলো আমাদের বিজনেসটা করতে গেলে লাগে, এই স্কিলগুলো আমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে। তো সবাই একবার চেক করে নিন আপনার টিমের প্রত্যেকটা কনসালটেন্ট লিডার আজকে সেশনে অলরেডি উপস্থিত হয়েছে কিনা। অলরেডি আমি দেখতে পাচ্ছি 124 জন অলরেডি চলে এসছে। তো এখনো আই থিঙ্ক অনেক মানুষ আসা বাকি আছে। তো একবার টিসেনাও যা যারা সেশনে উপস্থিত আছেন সবাইকে বলবো একবার চেক করে নিন আপনার টিমের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার, প্রত্যেকটা কনসালটেন্ট এই মিটিংটাতে এসেছে কিনা। ওকে। তো প্রোগ্রামটা শুরু করার আগে প্রথম কথা, লাস্ট আমাদের একটা গ্র্যান্ড ইভেন্ট হলো আমাদের সোমবার দিন, 25শে মে। তো অনেক মানুষ এই প্রোগ্রামে এসেছিলেন, অনেক মানুষের সাথে প্রোগ্রামে দেখা হয়েছে, বাট অনেক মানুষ হয়তো আসতে পারেননি। তো সত্যি কথা বলতে গেলে মানে এতগুলো বছরের মধ্যে এটা একটা বেস্ট ইভেন্ট যেটা আমাদের লাস্ট 25 তারিখ হয়েছে। যারা যারা এসেছিলেন তারা সবাই বুঝতে পেরেছেন। যারা আসেননি তারা হয়তো ঘরে বসে অনেক ভিডিও দেখেছেন বা সিনিয়ররা অনেক ফেসবুকে পোস্ট করেছে, সেগুলো হয়তো দেখেছেন। বাট যারা অ্যাকচুয়ালি এসেছিলেন তারা অ্যাকচুয়াল এনার্জিটা তারা বুঝতে পেরেছেন যে কী লেভেলের সম্মান। যারা আজকে স্টেজে উঠে সম্মান পেয়েছে, আপনাদের মধ্যে থেকে কারা কারা স্টেজে ওঠার সুযোগ পেয়েছিল এই প্রোগ্রামটাতে একবার হাত তুলুন। আপনাদের মধ্যে থেকে কারা কারা স্টেজে ওঠার সুযোগ পেয়েছিল এবং স্টেজে উঠে আপনারা কারা কারা রেকগনিশন নিয়েছেন আপনাদের মধ্যে। কারণ অনেক মানুষের তো ক্যামেরা অফ। একবার চ্যাট বক্সে লিখুন, চ্যাট বক্সে কাদের কাদের স্টেজে ওঠার সুযোগটা হয়েছে, কাদের কাদের স্টেজে ওঠার সুযোগটা হয়েছে এই প্রোগ্রামে। আমাদের নাজিবা ম্যাডাম বলছে আমি। সবাই মেসেজে লিখুন, সবাই মেসেজে লিখুন, কারণ অনেকের ক্যামেরা অফ। তো হাত আমি ঠিক দেখতে পাচ্ছি না। অনেকগুলো অ্যান্সার আসলো, নাজিবা ম্যাডাম আমাদের, অনেকগুলো ম্যাডাম আমাদের অ্যান্সার করেছে। মমতাজ পাইক, ওকে। রেখা ম্যাডাম, রেখা বেবি, বাবা অনেকগুলো অ্যান্সার এসছে। আমাদের দিশা ম্যাডাম, সন্ধ্যা ম্যাডাম, আমাদের জ্যোৎস্না ম্যাডাম, পম্পা ম্যাডাম, অরিন্দম স্যার, শাহানারা ম্যাডাম, হাসিনুর ম্যাডাম, মমতা ম্যাডাম, তাসলিমা ম্যাডাম, সুপ্রিয়া ম্যাডাম, আহসানা ম্যাডাম, রত্না ম্যাডাম, সুচিত্রা ম্যাডাম, চিত্রা কেশ ম্যাডাম, আম, মামুনি ম্যাডাম, ওকে। তো প্রচুর মানুষ, তপসী, ওকে। প্রচুর মানুষ অলরেডি আমরা এই প্রোগ্রামে সেলিব্রেশন পেয়েছি। তো যারা যারা সেলিব্রেশন পেয়েছেন, আশা করি আপনাদের সবার যে মেমেন্টোটা, যে স্যার যে মেমেন্টোটা আপনাদেরকে দিয়েছে সবার খুব পছন্দ হয়েছে। কারণ সত্যি কথা বলছি, আমার বাড়িতে এত গিফট আছে, এত অ্যাওয়ার্ড আছে আমার বাড়িতে, এবারে যেরকম অ্যাওয়ার্ড দিয়েছেন আমার বাড়িতে এরকম একটা অ্যাওয়ার্ডও নেই। কারণ অন্য অন্য বার অ্যাকচুয়ালি হয় অ্যাওয়ার্ডগুলো মানে সেই কাঠের হয়, নাহলে ক্রিস্টাল গ্লাসের হয়, বাট এবার অ্যাক্রিলিকের উপরে যে অ্যাওয়ার্ডগুলো ডিজাইন করা হয়েছিল, অ্যাওয়ার্ডগুলো সত্যি খুব দারুণ। মানে ইভেন এখনো আমার অ্যাওয়ার্ড সামনেই আছে, আমি জাস্ট আপনাদেরকে একবার দেখাই। যারা পেয়েছেন তো ভালো, বাট যারা পাননি তাদের জন্য আমি একবার দেখাই। তো এটা হচ্ছে আমাদের বেস্ট বিজনেসম্যানের অ্যাওয়ার্ড ছিল এবার প্রোগ্রামের, মানে আলাদা লেভেলের একটা অ্যাওয়ার্ড। ঠিক আছে, একদম অ্যাক্রিলিকের উপরে। এবং সব থেকে ভালো কি, অন্যান্য সময় যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয় না, ওগুলোর উপরে স্টিকারিং করা থাকে, মানে প্ল্যাটফর্মটার উপরে একটা স্টিকার মারা থাকে, মানে এইটা একটা স্টিকার মারা থাকে। বাট ওগুলো পরে কি হয়, ওগুলো অনেকদিন রেখে দিলে না, ওই স্টিকারগুলো অনেকদিন রেখে দিলে ক্ষয় ক্ষয় হয়ে গেছে, উঠে উঠে যায় স্টিকারগুলো। বাট এই অ্যাওয়ার্ডটা সব থেকে বেস্ট কি, এই অ্যাওয়ার্ডটার মানে এইটার এখানে দুখানা লেয়ার আছে। মিড মানে নিচে একটা লেয়ার, উপরে একটা লেয়ার, স্টিকারটা মিডলে আছে, তো খাওয়ার কোনো গল্প নেই। ঠিক আছে, কোনো ওঠারও স্টিকার এরকম নখ দিয়ে এরকম ঘষলেও স্টিকার উঠবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে সব থেকে বেস্ট পার্ট, এবং এত সুন্দর প্ল্যাটফর্মের উপরে অ্যাওয়ার্ডটা দিয়েছে স্যার। তো লেভেলের অ্যাওয়ার্ড, শুধু ডিস্ট্রিবিউটার লেভেলে অ্যাওয়ার্ডটা একটু ছোট, আস্তে আস্তে র্যাঙ্ক বাড়ার সাথে সাথে অ্যাওয়ার্ডটা একটু বড়। বাট জিনিস সেম, একই ম্যাটেরিয়াল, একই সব কিছু, এবং ডিজাইনও সব কিছু সেম। তো মানে সিরিয়াসলি এবার একদম প্রিমিয়াম টাইপের অ্যাওয়ার্ড দিয়েছে। আমি এরকম অ্যাওয়ার্ড কখনো ফেসবুকে ইউটিউবেও কাউকে কখনো নিতে দেখিনি। তো এরকম টাইপের অ্যাওয়ার্ড স্যার এবার দিয়েছে। তো আশা করি সবার, আমরা যারা যারা এই প্রোগ্রামটাতে গেছিলাম, আমাদের সবার প্রোগ্রামটা ভীষণ পরিমাণে ভালো লেগেছে। আজকে আমাদের অলোক পান্ডে স্যারকে আমরা এই প্রোগ্রামে পেয়েছি, যিনি আমাদের কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। তিনি এসেছিলেন আজকে এই প্রোগ্রামটা অ্যাটেন্ড, আমাদেরকে একটা দারুণ স্পিচ সেই প্রোগ্রামে উনি দিয়েছেন। এছাড়া আমরা আমাদের পালান স্যারকে সামনাসামনি দেখেছি, টপ টপ লিডারদেরকে সামনাসামনি দেখেছি। তো আশা করি এরকম প্রোগ্রাম আগামী দিনে আমরা আমাদের টিমেও এরকম খুব তাড়াতাড়ি এরকম প্রোগ্রাম অর্গানাইজ করবো, যেখানে আমরা পালান স্যারকে অ্যাজ এ চিফ গেস্ট হিসাবে আজকে আমরা ইনভাইট করবো। এই যে প্রোগ্রামটা হয়েছিল, এটা ওয়ান এলিট গ্রুপের প্রোগ্রাম হয়েছিল, স্যারের টোটাল টিম নিয়ে, স্যারের উইকেট টিমের টোটাল টিমকে নিয়ে, অনেকগুলো টিম নিয়ে কিন্তু এই প্রোগ্রামটা হয়েছিল। বাট খুব তাড়াতাড়ি আমরা যারা টিম টার্গেট বেকার্সের ডিস্ট্রিবিউটর আছি, আমরা এরকম প্রোগ্রাম অর্গানাইজ করবো, শুধু আমাদের ডিস্ট্রিবিউটর থাকবে যেখানে। ঠিক আছে, এবং সেখানে আমরা অ্যাজ এ পালান স্যারকে চিফ গেস্ট হিসাবে ইনভাইট করবো। তো আমরা সবাই চাই তো যে আমাদের নিজস্ব টিমের এরকম বড় বড় গ্র্যান্ড ইভেন্ট হোক,
যেখানে আমরা অ্যাজ এ পালান স্যারকে অ্যাজ এ চিফ গেস্ট হিসেবে ডাকবো, যেখানে অন্যান্য কোনো টিম থাকবে না, শুধু টিম টার্গেট বেগাস থাকবে, এরকম আমরা চাই। তো সবাইকে একবার চ্যাট বক্সে জিজ্ঞেস করি, কারণ এই প্রোগ্রাম দেখার পরে আশা করি সবার রাতের ঘুম উড়ে গেছে। এবং এই প্রোগ্রামে স্যার একটা অনেক বড় চকলেট আমাদেরকে দিয়েছে, দুটো চকলেট দিয়েছে। একটা তো টিসেন অফদের জন্য, যে আমরা খুব তাড়াতাড়ি একটা নেক্সট একটা ট্যুরে যাচ্ছি, এটা একটা নিউজ স্যার দিয়েছে। আর একটা নিউজ হচ্ছে আমাদের নেক্সট একটা আরটিভি প্রোগ্রাম হবে, রেসিডেন্সিয়াল ট্রেনিং প্রোগ্রাম হবে, যে প্রোগ্রামটা হবে হচ্ছে ভাইজ্যাগে। ঠিক আছে, অনেকে হয়তো শুনেছেন ভাইজ্যাগ জায়গাটার নাম, অনেকে হয়তো শুনেননি। ভাইজ্যাগ খুব ভীষণই সুন্দর একটা জায়গা। আমরা দীঘা, পুরী, দার্জিলিং তো আমরা সবাই যাই, বাট ভাইজ্যাগ ইন্ডিয়ার মধ্যে একটা দারুণ, খুব মানে কি বলবো, মানে ভীষণই সুন্দর একটা ট্যুরিস্ট স্পট। ঠিক আছে, যেখানে আপনি গেলে পাহাড় এবং সমুদ্র দুটোকে এক জায়গায় দেখতে পাবেন, যেখানে পাহাড়ও আছে, সমুদ্রও আছে। এবং ভাইজ্যাগ একটা ট্যুরিস্ট প্লেস, যেখানে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট প্রত্যেক বছর আসে। এবং এটা একটা শুটিং প্লেসও, প্রচুর বইয়ের শুটিং ওখানে হয়, সাউথের প্রচুর মুভির ওখানে শুটিং হয়। ওখানে একটা ফিল্ম স্টুডিও আছে, ফিল্ম স্টুডিওটার নাম হচ্ছে রামানাইডু ফিল্ম স্টুডিও, যেটা একটা পাহাড় আছে, পাহাড়ের একদম হিল টপের উপরে স্টুডিও, মানে যেখানে আপনি স্কুল দেখতে পারবেন, আদালত দেখতে পারবেন, মন্দির দেখতে পারবেন, মসজিদ দেখতে পারবেন, মানে একটা পুরো টোটাল এলাকা বানানো হয়েছে মুভি শুটিং করার জন্য। ঠিক আছে, ওখানে লোকের বাড়ি আছে, ওই বাড়িতে কেউ থাকে না, ওগুলো মুভি শুটিং হয় সব জায়গাতে। ঠিক আছে, ওখানে আদালত আছে, ওগুলো বানানো সব ওই পাহাড়ের উপরে, ওগুলো বানানো, ওটার নাম হচ্ছে রামানাইডু ফিল্ম স্টুডিও। ওখানে বিভিন্ন মুভির শুটিং হয়। তো ওখানে বিভিন্ন রকম পার্কের জায়গা আছে, বিভিন্ন স্কুল আছে, কলেজ আছে, সব কিছু ওর মধ্যে আছে, বাট ওগুলোতে কোনো কিছু হয় না, ওগুলোতে শুধু মুভির শুটিং হয়। সাপোজ আমরা মুভি শুটিং অনেক দেখি না, যে আদালতের ছবি দেখতে পাচ্ছি বা ভিডিও দেখতে পাচ্ছি, ওগুলো ওখানে শুটিং হয়। ঠিক আছে, তো দারুণ একটা জায়গা। এবং ওখানে আর একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হচ্ছে কৈলাসগিরি। ঠিক আছে, ওটাতে রোপওয়ে আছে। আমরা ফার্স্ট বার যখন গেছিলাম আমরা দারুণ মজা করেছি ওখানে। পালান স্যার আজকে রাত্তলা তো আমাদের সেশন অলরেডি আছে একটা, আজকে যেহেতু বুধবার, আজকে রাত্তলা পালান স্যার আমাদের একটা সেশন নেবে, তো আজকে সেশনটাকেও মিস করবেন না। তো কোন লেভেলে কি টার্গেট আছে সেটাও স্যার ক্লিয়ার করে দেবে, যারা যারা আমাদের প্রোগ্রামে আসতে পারেননি। এবং যারা এসেছেন সবাইকে বলবো, আজকে রাত্রেবেলা সন্ধ্যা 9টা থেকে পালানসারের একটা সেশন আছে, ওই সেশনটাকেও মিস করবেন না। কারণ আজকের সেশনটা ভীষণই ইম্পর্টেন্ট। স্যার ভাইজ্যাগ নিয়ে অনেক ইনফরমেশন, অনেক তথ্য আপনাদেরকে দেবে। এবং আগের বার যখন আমরা ভাইজ্যাগ গেছিলাম, তার অনেক ফটো ভিডিও স্যার কিন্তু আপনাদেরকে, আগের দিন আমাদের যে প্রোগ্রামটা হলো কলকাতাতে, সেই প্রোগ্রামে কিন্তু অলরেডি আপনাদেরকে দেখিয়েছে। তো সেটা দেখে আশা করি আমরা সবাই ভীষণ পরিমাণে এক্সাইটেড, যে কিভাবে আমরা এই ট্যুরটাকে অ্যাচিভমেন্ট করব। এবং সেটাও কিন্তু ফ্রি অফ কস্টে। এবং এই যে জায়গাটাতে আমরা যাবো, জায়গাটা হচ্ছে বিশাখাপত্তনম। ঠিক আছে, একটা স্টেট বিশাখাপত্তনম, সেখানে আমরা যাবো। এবং সেটারই একটা সিটি বলতে পারেন, যেটাকে আমরা বলি ভাইজ্যাগ। এটাকে বলা হয় সিটি অফ ডেস্টিনি, ভাইজ্যাগকে বলা হয় সিটি অফ ডেস্টিনি। ভীষণই সুন্দর একটা জায়গা, যেমন আছে সমুদ্র, যেমন আছে পাহাড়, মানে সবকিছু একদম ব্যালেন্স করে আছে ভাইজ্যাগে। ওকে, তো সেরকম একটা জায়গায় অনেক বড় একটা সুযোগ আমাদের সামনে এসে গেছে অলরেডি। আমাদের সবাইকে, প্রত্যেকটা মানুষ, যারা যারা আমরা কনসালটেন্ট হয়েছি, আমাদের প্রত্যেকটা মানুষকে এই অফারটা নিয়ে এখন থেকে ইমিডিয়েটলি কাজ শুরু করে দিতে হবে। কারণ আমাদের এই কন্টেস্ট হচ্ছে 8 সপ্তাহ। এই কন্টেস্টটা আমাদের হবে হচ্ছে 8টা সপ্তাহের কন্টেস্ট, মানে বলতে গেলে 2 মাসের কন্টেস্ট হবে। এবং এই যে শুক্রবারটা আমাদের সামনে আসছে, এই শুক্রবারটা গেলে কিন্তু একটা সপ্তাহ কমপ্লিট হয়ে যাচ্ছে। এই সপ্তাহে আমরা যে যা বিজনেস করবো সেটা কিন্তু কাউন্ট হবে আমাদের ফাইজা অফারে। এই যে শুক্রবারটা আসছে, এই শুক্রবার পর্যন্ত আমরা যে যা বিজনেস করবো সেটা কিন্তু আমাদের ভাইজ্যাগ অফারে কিন্তু কাউন্ট হবে। তো এই সপ্তাহটাকে শেষ হয়ে গেলে কিন্তু আর মাত্র 7টা সপ্তাহ থাকবে আমাদের ভাইজ্যাগ অফারে। তো সবাইকে বলবো এখন থেকে, যারা আজকে এই সেশনে আছেন সবাইকে বলবো, আপনারা কেউ এখন থেকে কোনো মিটিং মিস করবেন না। প্রত্যেকটা ট্রেনিং মিটিংগুলোতে আসুন, এবং প্রত্যেকটা গো ডিজিটাল মিটিংগুলোতে আসুন, কারণ যাতে করে আপনারা স্কিলগুলোকে ভালোভাবে শিখতে পারেন। এবং আমি দেখছি গো ডিজিটাল মিটিংটা, যেটা সপ্তাহে 2 দিন হচ্ছিল, মিডলে অনেকদিন গো ডিজিটাল মিটিংগুলো কন্টিনিউয়াস হয়নি। আমাদের এই কল্যাণীতে প্রোগ্রামটার চক্করে অনেক কিছু জিনিস এদিক ওদিক হয়েছে। তো এবার থেকে সেটা আমি প্ল্যানিং করছি, চেষ্টা করছি আমি গো ডিজিটাল মিটিংটা অন্তত 2 দিনের জায়গায় 3 দিন করার আমি একটা প্ল্যানিং করছি। তো বাট 2 দিন তো কনফার্ম আমাদের, সোমবার আর বুধবার দিন এখন থেকে কনফার্ম আমাদের গো ডিজিটাল মিটিং কন্টিনিউয়াস হবে। কারণ আমাদেরকে অনেক কিছু শিখতে হবে ইমিডিয়েটলি, যারা যারা আমরা নতুন কনসালটেন্ট হচ্ছি, ইনভিটেশন, ফলো আপ, এগুলোকে আমাদেরকে ইমিডিয়েটলি শিখে নিতে হবে। তো অনেক মানুষ শুরুতে দেখলাম অ্যান্সার জিজ্ঞেস করলো, অনেক মানুষ সেশনে নতুন আছে আজকে। তো কোনো অসুবিধা নেই, আজকে আমরা যে টপিকটার উপরে আলোচনা করবো সেই টপিকটা হচ্ছে ফলো আপ। ওকে, তো ফলো আপ, প্রথম কথা ফলো আপ নিয়ে কিছু জিনিস বলি, এবং সবাইকে বলবো আপনারা নোট পেন নিয়ে আসুন, খাতা পেন নিয়ে আসুন। যারা যারা এই ফলো আপের সেশনটা ফার্স্ট টাইম অ্যাটেন্ড করছেন, বা এর আগে কখনো আপনি ফলো আপের সেশন অ্যাটেন্ড করেনি, বা আপনার খাতায় ফলো আপ নিয়ে কোনো নোটস লেখা নেই, তো সবাইকে বলবো একবার খাতা পেন নিয়ে আসুন। আমি কিছু জিনিস বলবো, সেগুলো আপনারা নিজেদের মতো করে আপনারা খাতায় লিখে নেবেন। তাহলে কি হবে, পরবর্তীকালে জিনিসগুলোকে আপনারা উল্টে পাল্টে একবার দেখতে পারবেন। ওকে, তো সবাইকে বলবো একবার খাতা পেন নিয়ে সেশনটা অ্যাটেন্ড করুন। ওকে, আমি 1 মিনিট সময় দিচ্ছি, সবাই একবার খাতা পেন নিয়ে সেশনটাতে আসুন। তো প্রথম কথা হচ্ছে ফলো আপ জিনিসটা কি। সাপোজ আমাদের বিজনেসে কিছু বেসিক পার্ট আছে যেগুলো আমাদেরকে শিখতে হয়। তার মধ্যে আমরা বলি 5টা বেসিক আছে। ফার্স্ট বেসিক কি? ফার্স্ট বেসিক হচ্ছে লিড জেনারেশন বা প্রসপেক্টিং, যেটাকে আমরা বলি।
প্রসপেক্টিং বা লিড জেনারেশন মানে যে কিছু মানুষকে রেডি করা এই সাবজেক্টটা দেখানোর জন্য। সেটা আমরা অনেক রকম ভাবে করতে পারি। আমরা আমাদের চেনা পরিচিত মানুষের একটা লিস্ট বানাতে পারি, সেখান থেকে আমরা তাদেরকে প্রসপেক্টিং করে সেই মানুষগুলোকে সাবজেক্টটা দেখানোর জন্য রেডি করতে পারি। আমাদের গ্রুপে অ্যাড রান হয়, প্রচুর অ্যাড রান হয়, সেখান থেকে আমরা লিড নিয়ে কাজ করতে পারি। এছাড়া সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কিছু পোস্টের মাধ্যমেও আমাদের কাছে লিড আসতে পারে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে। তো বিভিন্ন রকম ওয়েতে কিন্তু আমরা লিডটাকে কিন্তু জেনারেট করতে পারি। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট বেসিক, যে আমাদেরকে প্রচুর প্রচুর পরিমাণে লিড জেনারেট করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট বেসিক। সেকেন্ড আমাদের কি করতে হয়, সেকেন্ড আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের ইনভিটেশন। এটা আমাদের কিন্তু ভীষণভাবে কাজে লাগে। সেটা হচ্ছে আমাদের ইনভিটেশন, যে ওই মানুষগুলোকে আমরা কিভাবে ইনভাইট করব সাবজেক্টটা আমাদের দেখার জন্য। ঠিক আছে, নেক্সট আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন। তারপরে সেই মানুষগুলোকে আমাদের প্রেজেন্টেশন মিটিং বা সাবজেক্টটা দেখানোর জন্য মিটিংয়ে বসানো। ওকে, দেন আমরা তাকে সাবজেক্টটা পুরোপুরি দেখালাম। দেখানোর পরে তারপরে যেটা স্টেপ সেটা কিন্তু হচ্ছে ফলো আপ বা ক্লোজিং। সেটা কিন্তু হচ্ছে ফলো আপ বা ক্লোজিং, মানে প্রেজেন্টেশন দেখানোর পর থেকে জয়নিং না হওয়া পর্যন্ত যা যা আমরা করব সেই টোটাল পার্টটাকেই কিন্তু বলা হয় হচ্ছে ফলো আপ। সাবজেক্টটা পুরো দেখানোর পর থেকে জয়নিং না হওয়া পর্যন্ত আমরা যা যা করবো সেই টোটাল পার্টটাকে কিন্তু আলটিমেটলি কি বলা হয়, ফলো আপ। এবার ফলো আপ নিয়ে আমি কিছু কিছু পয়েন্ট বলবো, যে পয়েন্টগুলো আপনারা সবাই একটু নোট ডাউন করে নিন। ওকে, যাদের খাতায় লেখা আছে তারা একবার জিনিসগুলোকে রিক্যাপ করিয়ে নিন, মনে করে নিন। বা যাদের খাতায় লেখা নেই তারা একবার নতুন করে জিনিসগুলোকে নোট ডাউন করে নিন, যাতে এই জিনিসগুলো পরে কিন্তু আপনার কাজে লাগবে। ওকে, এবং ফলো আপে যে চারটে পার্ট আছে, ফলো আপে আমাদের একটা কোর্স আছে, সেগুলো সমস্ত কিছু আজকে আমি আপনাদেরকে দিয়ে দেবো। তাহলে ফলো আপটা রেডি করতে আপনাদের অনেক সুবিধা হবে। এবং আমি প্ল্যানিং করছি গো ডিজিটাল মিটিং আমরা ফলো আপের প্র্যাকটিস সেশনও আমরা করাবো। ওকে, তো তাহলে ভালো হবে, খুব তাড়াতাড়ি আমাদেরকে প্র্যাকটিসগুলো হবে, তাড়াতাড়ি আমরা শিখতে পারবো, এবং যত তাড়াতাড়ি আমরা শিখবো তত তাড়াতাড়ি আমরা এই অফারটা নিয়ে প্ল্যানিং করতে পারবো। সেটা হচ্ছে আমাদের ভাইজ্যাক, রাইট? তো সেই জায়গা থেকে আসি, ফলো আপে সবাই আশা করি নোট পেন নিয়ে এসছেন। যাদের যাদের লেখা নেই তাদের সবাইকে বলে একবার নোট পেন নিয়ে আসুন, তাদের লিখে নিলে আপনার পরবর্তীকালে জিনিসগুলো কিন্তু মাথায় থাকবে। ওকে, তো ফার্স্ট পয়েন্ট সবাই এটা লিখে নিন যে ফলো আপ অলওয়েজ আমাদেরকে প্রেজেন্টেশন দেখানোর 24 ঘন্টার মধ্যে করতে হবে। ফলো আপ সাবজেক্টটা দেখানোর বা প্রেজেন্টেশন দেখানোর 24 ঘন্টার মধ্যে ফলো আপ করতে হবে। এটা সবাই লিখে নিন ফার্স্ট পয়েন্ট। অনেকে আমরা ভুল কি করি, সাবজেক্টটা দেখিয়ে দিয়েছি, 24 ঘন্টা পার হয়ে গেছে, তারপরেও আমরা ফলো আপ করিনি। হয়তো আমরা 1 থেকে 2 দিন পরে গিয়ে তার ফলো আপ করছি। তো সেটা কিন্তু ভুল স্টেপ পুরোপুরি। কারণ একটা মানুষকে সাবজেক্টটা দেখানো 24 ঘন্টার মধ্যে যদি আপনি ফলো আপ না করেন, তাহলে সেই মানুষটা কিন্তু ভুলেই যাবে যে সাবজেক্টে বা প্রেজেন্টেশন মিটিংয়ে এসে কি দেখেছে। তাহলে যখন 2 দিন পরে গিয়ে আপনি তাকে ফোন করে ফলো আপ করতে যাবেন, আপনি যখন তাকে জিজ্ঞেস করবেন যে স্যার বা ম্যাডাম আপনার কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগলো, তার কিন্তু মনেই নেই সে কি দেখেছিল সাবজেক্টে। কারণ সে ফার্স্ট টাইম সাবজেক্টটা দেখেছে। ওই জন্য সবাই একটা ফার্স্ট পয়েন্ট লিখে নিন যে আমাদেরকে সাবজেক্টটা দেখানোর বা প্রেজেন্টেশন মিটিংয়ের 24 ঘন্টার মধ্যে আমাদেরকে কিন্তু ফলো আপটা কমপ্লিট করতে হবে। 24 ঘন্টার মধ্যে, এবং যত তাড়াতাড়ি করতে পারবেন তত তাড়াতাড়ি বেস্ট। এমন না যে আপনি ঘড়ি থেকে বসে আছেন, স্যার এই তো 23 ঘন্টা হয়ে গেছে এবার ফলো আপ করবো, এমন ব্যাপারটা নয়। যতটা তাড়াতাড়ি সম্ভব করা যাবে ততটাই বেস্ট। সব থেকে বেস্ট প্রেজেন্টেশনের পরপরই ফলো আপগুলো কমপ্লিট করে নিন। যেগুলো রয়ে গেল সেগুলো আপনি পরের দিন সকালে কমপ্লিট করে নিন। কি বললাম, বোঝা গেল? সেগুলোকে নেক্সট দিন রাত পরের দিন নিয়ে যাবেন না। চেষ্টা করুন প্রেজেন্টেশন দেখানোর রাতের মধ্যে যতটা ফলো হয় ততটা কমপ্লিট করে ফেলার। যেগুলো থেকে যাবে সেগুলো সকালের মধ্যে কমপ্লিট করে ফেলার চেষ্টা করুন। যত তাড়াতাড়ি ফলো আপ করবেন তত বেটার রেজাল্ট কিন্তু আসবে। 24 ঘন্টার মধ্যে আমাদেরকে ফলো আপটা কিন্তু কমপ্লিট করতে হবে, এটা আমাদের ফার্স্ট স্টেপ, এটা সবাই লিখে নিন। আই থিঙ্ক সবার লেখা হয়ে গেছে। নেক্সট স্টেপে লিখুন, দ্বিতীয় পয়েন্টে লিখুন, ফলো আপে শুধু আমরা কথা বলবো না, আমরা সামনের মানুষকেও কথা বলার জায়গা তৈরি করে দেবো। ফলো আপে শুধু আমরা কথা বলবো না, আমরা সামনের মানুষকেও কথা বলার সুযোগ দেবো। কারণ যখন আপনি ইনভাইট করেন তখন কি সামনের মানুষকে আমরা অনেক কথা বলতে দিই? সামনের মানুষ কোশ্চেন করলে আমরা কি বলি, যে ম্যাডাম আপনি আগে সাবজেক্টটা দেখুন, সাবজেক্টটা থেকে সবকিছু আপনার ক্লিয়ার হয়ে যাবে। আমরা কিন্তু বেশি কনভারসেশনে জড়াই না, রাইট আর রং? যখন আমরা কাউকে ইনভাইট করি তখন আমরা বেশি কথা বলি না, তখন সামনের মানুষকে আমরা বেশি কথা বলতেও দিই না। প্রেজেন্টেশন মিটিংয়ে সামনের মানুষ কি কথা বলার সুযোগ পায়? পায় না। সে শুধু একভাবে সাবজেক্টটা দেখে যায়, 1 ঘন্টা ধরে সেই মিটিংটা অ্যাটেন্ড করে, আমরাই বলি, সে শুধু সাবজেক্টটা শোনে। তাহলে ইনভিটেশনেও আমরা কথা বললাম, প্রেজেন্টেশনেও আমরা কথা বললাম, ফলো আপেও যদি আমরাই কথা বলি, তাহলে সামনের মানুষের মনের মধ্যে কি চলছে সেটা কিন্তু আমরা কেউ জানতে পারবো না। তাই জন্য ফলো আপ এমন একটা পার্ট যেখানে আমরাও বলবো, সামনের মানুষকেও বলার সুযোগ দেবো। এটা সবাই লিখে নিন, যে ফলো আপে শুধু আমরা কথা বলবো না, আমরা সামনের মানুষকেও কথা বলার সুযোগ দেবো। সবাই একবার লিখে নিন, ফলো আপে শুধু আমরা কথা বলবো না, আমরা সামনের মানুষকেও কথা বলার আমরা সুযোগ দেবো ফলো আপে।
আই থিঙ্ক এটা সবার লেখা হয়ে গেছে। তাহলে কেন সুযোগ দেবো সেটা সবার কাছে ক্লিয়ার। কারণ তার মনের মধ্যে কি ডাউট আছে, বা সে এতক্ষণ ধরে যে সাবজেক্টটা দেখলো সে কি বুঝলো কোনটা বুঝলো না, সে যদি তাকে যদি আমরা কথা বলতে না দিই তাহলে কিন্তু সেগুলো আমাদের কাছে ক্লিয়ারই হবে না। ওকে, নেক্সট পয়েন্ট লিখুন, 3 নম্বর পয়েন্ট লিখুন, ফলো আপ করাটা বাধ্যতামূলক। অনেকে আমরা কি ভাবি, স্যার সাবজেক্ট তো দেখিয়ে দিলাম, মিটিং তো শুনে দিলাম, তাহলে তো সে অটোমেটিকলি দৌড়াতে দৌড়াতে আমার কাছে আসবে যে ম্যাডাম আপনি কোথায় ছিলেন, আপনি এতদিন আগে কেন আমাকে সাবজেক্টটা দেখাননি, আমি তো টাকা নিয়েই বসেছিলাম আপনার জন্য যে কখন আমি আপনাকে টাকাটা পাঠাবো। তো এরকম কিন্তু কারোর সাথে ঘটনা ঘটবে না। ওকে, তো সেটা আগে থেকেই মাথায় ঢুকিয়ে নিন। ফলো আপটা আমাদেরকেই করতে হবে, সামনের মানুষ নিজে থেকে কিন্তু আসবে না, আমাদেরকেই তাদেরকে কিন্তু ঘুরিয়ে কলটা করতে হবে। তো অনেকে আমরা কি করি, আমরা ভাবি সাবজেক্ট দেখিয়ে দিয়েছি, ইনভাইট করে দিয়েছি, এবার আর আমাদের আর কোনো কাজ নেই, অটোমেটিকলি সে আমাদের সাথে এসে দৌড়তে দৌড়তে এসে আমার সাথে জয়েন করে যাবে। এমনটা কিন্তু আমার সাথে কোনোদিনও এত বছরে হয়নি, আপনার সাথেও কোনোদিনও হয় না, হবে না, ঠিক আছে? আর হলে ভাববেন আপনার উপরে ভগবানের উপরওয়ালার কিছু স্পেশাল আশীর্বাদ আছে। যদি বাই চান্স হয়ে যায় আপনার কাছে কেউ এরকম দৌড়তে দৌড়তে এসে বলে যে ম্যাডাম আপনাকে ফলো আপ করতে হবে না, আমি তো রেডি মানে আপনার সাথে কাজটা শুরু করার জন্য, কিচ্ছু বোঝানোর দরকার নেই ম্যাডাম, আমি সব বুঝে গেছি, আপনি শুধু বলুন টাকাটা ফোন পেতে পাঠাবো না টাকাটা গুগল পেতে পাঠাবো। এরকম যদি আপনার সাথে কোনোদিন হয়ে থাকে তাহলে আপনি খুব লাকি পারসন। ওকে, কি বললাম বোঝা গেল? তো লিখে নিন, ফলো আপ করাটা বাধ্যতামূলক, ঠিক আছে? এটা আমাদেরকেই কিন্তু আলটিমেটলি করতে হবে। এবার কথা হচ্ছে একটা ভালো ফলো আপ কল মিনিমাম কতক্ষণের হওয়া উচিত। মানে সাপোজ অনেকে কি হয়, স্যার ফলো আপ করি, আমি যখন জিজ্ঞেস করি ম্যাডাম কতক্ষণ ফলো আপ করলেন, স্যার এই 4-5 মিনিট কথা হচ্ছে। প্রথম কথা, 4-5 মিনিটে কখনো ফলো আপ করা পসিবল নয়। একটা ভালো ফলো আপ কল মানে সাপোজ যে ফলো আপটা থেকে একটা জয়নিং আশা করা যেতে পারে, সেরকম একটা ভালো ফলো আপ কল অন্তত 20 থেকে 25 মিনিট তো মিনিমাম হবেই। এর কমে ফলো আপ কল কিন্তু হয় না। তো নেক্সট পয়েন্টে লিখুন যে একটা ভালো ফলো আপ কল অন্তত 25 থেকে 30 মিনিটে তার সাথে আপনার কনভারসেশন হবে। কারণ 2-4 মিনিট কথা বলেছেন মানে সে অর্ধেক আপনাকে কিছু ডাউটও বলেনি, আর আপনিও আপনার জায়গাতে তার কোনো ডাউট ক্লিয়ার করেননি। হয় সে আপনাকে বলেছে যে আমার সব কিছু ক্লিয়ার, আমার কোনো ডাউটই নেই, আর আপনি ভেবে নিয়েছেন তার সত্যি সত্যি সব কিছু ক্লিয়ার, তার সত্যি কোনো ডাউট নেই, বাট তার মনের মধ্যে ডাউট কিন্তু রয়ে যাবে। কি বললাম বোঝা গেল? ওই জন্য একটা ভালো ফলো আপ কল অন্তত 25-30 মিনিটের মিনিমাম হওয়া উচিত। সে আপনাকে কিছু জিনিস জিজ্ঞেস করবে, আপনি তাকে কিছু জিনিস জিজ্ঞেস করবেন, তার কিছু ডাউট থাকবে সেগুলো আপনি ক্লিয়ার করবেন, তাকে ভরসা দেবেন, আর্জেন্সি ক্রিয়েট করবেন। এগুলো সব করতে করতে অন্তত 20-25 মিনিট কিন্তু মিনিমাম কিন্তু হয়ে যায়। কি বললাম বোঝা গেল? এগুলো সব করতে করতে মিনিমাম কিন্তু 20-25 মিনিট আরামসে কিন্তু হয়ে যায়। আই থিঙ্ক সবাই লিখে নিয়েছেন। একটা ভালো ফলো আপ কল অন্তত 25 থেকে 30 মিনিটের হওয়া উচিত। ওকে, নেক্সট পয়েন্টে লিখুন, নেক্সট পয়েন্ট লিখুন যে মিনিমাম বা কম করে 4টে ভালো ফলো আপ হলে আমরা একটা জয়নিং আশা করতে পারি। নেক্সট পয়েন্টে লিখুন, মিনিমাম বা কম করে 4টে ভালো ফলো আপ হলে আমরা একটা জয়নিং সেখান থেকে আশা করতে পারি। তাহলে জয়নিংটা কিসের উপর ডিপেন্ড করে? আপনি কতগুলো মানুষকে ইনভাইট করছেন, কতগুলো মানুষকে সাবজেক্টে দেখাচ্ছেন তার উপর নয়, কতগুলো মানুষকে আপনি ভালো ফলো আপ করছেন তার উপরে কিন্তু ক্লোজিং ডিপেন্ড করে যে আপনার কটা জয়নিং হবে। তো অন্তত 4টে যদি ভালো ফলো আপ হয় তাহলে আপনি সেখান থেকে একটা জয়নিং কিন্তু আপনি আশা করতে পারবেন। কি বললাম বোঝা গেল? সবাই লিখে নিন, অন্তত 4টে ভালো ফলো আপ হলে আপনি একটা জয়নিং আশা করতে পারবেন। কম করে 4টে ভালো ফলো আপ হলে আপনি একটা জয়নিং আশা করতে পারবেন। এটা গেল আমাদের আমাদের কাছে একটা আইডিয়া যে আমরা কটা ফলো আপ করলে একটা জয়নিং আমরা আশা করতে পারি। অনেকে কি, স্যার আমি একটা মানুষকে প্রেজেন্টেশন দিই, স্যার একটা মানুষকে দারুণ ফলো আপ হয়েছে, উনি খুব পজিটিভ, পরের দিন স্যার ওই মানুষটা জয়েন করেনি, আমার না খুব মন খারাপ, ওই জন্য এত কিছু বোঝালাম তারপরেও জয়নিং করলো না। তো এটা আপনি ধরেই চলুন যে অন্তত 4টে ভালো ফলো আপ হলে তখন গিয়ে আপনি একটা ভালো জয়নিং আপনি আশা করতে পারবেন। কি বললাম বোঝা গেল? নেক্সট পয়েন্টে লিখুন, ফলো আপে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে
সামনের মানুষের সমস্ত প্রশ্নের উত্তরগুলো তাকে সঠিকভাবে দেওয়া। ফলো আপে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সামনের মানুষের সব প্রশ্নগুলো সঠিক উত্তর তাদেরকে দেওয়া, আর তাদেরকে সাবজেক্টটা শুরু করার জন্য ভরসা দেওয়া। ফলো আপে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সামনের মানুষের সমস্ত প্রশ্নগুলো সঠিকভাবে তাকে বুঝিয়ে দেওয়া বা উত্তর দেওয়া, আর তাকে ভরসা দেওয়া। এটা আমাদের মেন পারপাস। ফলো আপ আমরা কিসের জন্য করি? প্রেজেন্টেশন মিটিংয়ে সে অনেক কিছু দেখেছে, বাট সে কোনটা বুঝেছে কোনটা বোঝেনি সেটা আমরা জানি না। তো আমাদের মেন কাজ কি? তাকে এই জিনিসগুলো ধরিয়ে দেওয়া। কি বললাম, বোঝা গেল? আমাদের মেন কাজ কি? তাকে এই জিনিসগুলো ধরিয়ে দেওয়া, যে কোন কোন জিনিসগুলো তার ক্লিয়ার হয়েছে আর কোন কোন জিনিসগুলো তার ক্লিয়ার হয়নি, এই টোটাল ব্যাপারটাই তাকে ক্লিয়ার করে দেওয়া। এটা হচ্ছে আমাদের মেন কাজ। আর সাবজেক্টটা শুরু করার জন্য তাকে একটা ভরসা দেওয়া, এটা হচ্ছে আমাদের ফলো আপের মেন কাজ। তাহলে ফলো আপের মেন উদ্দেশ্য কি? সামনের মানুষের যা যা কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো সঠিক উত্তরটা তাকে দিয়ে তাকে কোশ্চেনগুলোর অ্যান্সার তাকে বুঝিয়ে দেওয়া, এবং তার বিজনেসটা শুরু করার জন্য তাকে একটা সলিড ভরসা দেওয়া। এটা আমাদের মেন কাজ। ক্লিয়ার? এটা লেখা হয়ে গেছে সবার? এই পর্যন্ত সবার লেখা হয়ে গেছে? সবাই একবার আমাকে চ্যাট বক্সে জানান। ফলো আপে যারা যারা ফলো আপ করেন তারা দেখবেন কখনো কখনো কি হয় না, ফলো আপের সময় কিছু সুপার পজিটিভ প্রসপেক্ট চলে আসে। সুপার পজিটিভ মানে তাদের কোনো ডাউটই নেই, তারা সব বুঝেছে। তো আপনি ভাবছেন যে হ্যাঁ তারা সব বুঝে গেছে, তাদের আর সত্যিই কোনো ডাউট নেই। এটা কিন্তু আমাদের ভুল ধারণা। ঠিক আছে, যখন দেখবেন যে কেউ, আপনি কাউকে জিজ্ঞেস করছেন যে ম্যাডাম বা স্যার আপনার কি ডাউট আছে বা আপনার কোন জায়গাটা ক্লিয়ার হয়নি, আর আপনি এরকম একটা অ্যান্সার পাচ্ছেন যে না আমার কোনো ডাউট নেই, আমার সব কিছু ক্লিয়ার, তখন আপনাকে কি করতে হবে? এমন না আপনি ভেবে নেবেন যে সত্যি তার সমস্ত কিছু ক্লিয়ার। তখন আপনাকে নিজে থেকে তার সামনে কিছু কোশ্চেন তুলতে হবে, তুলে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার তাকে বুঝিয়ে দিতে হবে। তো সেই কোশ্চেনগুলোকে সেটা আমরা এবার কিছু কোশ্চেন লিখে নেব, যেটা সামনের মানুষ আমাদেরকে কোশ্চেন করুক না করুক এগুলো আমরা তাকে ক্লিয়ার করব। কি বললাম, বোঝা গেল? সামনের মানুষ আমাদেরকে কোশ্চেন করুক না করুক এই কোশ্চেনগুলো আমরা তাকে ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট পয়েন্ট একটা জিনিস লিখুন। সামনের মানুষ যদি আমাদেরকে কোনো কোশ্চেন না করে বা কোনো ডাউট আমাদেরকে না বলে, ডাউট মানে কি? কোনো একটা কোশ্চেন যেটা তার মনের মধ্যে রয়েছে, তো সামনের মানুষ ধরুন বলছে যে আমার সব ক্লিয়ার, আমার কাছে কোনো ডাউটই নেই, আমার সব বুঝতে পেরেছি আমি, তো আপনি ধরে নেবেন না যে সে সত্যি সত্যি সব বুঝে গেছে। তাহলে তখন আপনাকে কি করতে হবে? আপনাকে নিজে থেকে কিছু ডাউট তুলতে হবে সামনে, তুলে সেই ডাউটগুলোকে ক্লিয়ার করতে হবে। তো সেই ডাউটগুলো কি, কোন কোন টপিকগুলো আমরা ক্লিয়ার করবো সেটা আমরা এবার একটু ভালোভাবে লিখে নিই। লিখে নিন সামনের মানুষ, কি বললাম লাইনটা ভুলে গেলাম। এরকম ভাবে লিখে নিন, সামনের মানুষ আমাদেরকে ডাউট জিজ্ঞেস করুক না করুক কিছু কিছু টপিক আমরা তাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে বলবো। সামনের মানুষ আমাদেরকে ডাউট জিজ্ঞেস করুক না করুক কিছু কিছু টপিক বা কিছু কিছু ডাউট আমরা নিজেরাই তাকে অলরেডি আমরা আগে থেকে ক্লিয়ার করে দেবো। সে নিজে থেকে যদি জিজ্ঞেস করে তাহলে তো খুবই ভালো, তাহলে তো হয়েই গেল, তাহলে তো সেই কোশ্চেন করলো, আমরা অ্যান্সার দিয়ে দেবো। বাট সামনে মানুষ যদি কোশ্চেনটাই না করে তাহলে আমাদেরকেই কোশ্চেনটা করতে হবে আর আমাদেরকেই অ্যান্সারটা দিতে হবে। কি বললাম, বোঝা গেল? যাতে তার মনের মধ্যে থাকা ডাউটগুলোও যেন ক্লিয়ার হয়ে যায়। তো সামনের মানুষ আমাদেরকে ডাউট জিজ্ঞেস করুক বা না করুক আমরা কিছু কিছু টপিক বা কিছু কিছু ডাউট আমরা নিজেরাই তাকে ক্লিয়ার করে দেবো। এবার এই যে লাইনটা লিখলেন এই লাইনটার আন্ডারে কিছু পয়েন্ট লিখুন, যে কোন কোন পয়েন্টে আপনি কথা বলবেন যদি সামনের মানুষ আপনাকে ডাউট যদি না জিজ্ঞেস করে। তো ABC দিয়ে লিখে নিন। ABC দিয়ে কিছু পয়েন্ট লিখে নিন। সাপোজ সামনের মানুষ আপনাকে বলছে আমার সব ক্লিয়ার, তাহলে আপনি ওই পয়েন্টগুলোর উপরে তাকে কিছু কথা বলবেন। ওকে।
ABC দিয়ে লিখবেন, ঠিক আছে? মানে ডাউট গুলো বা টপিক গুলো, যে কোন কোন টপিকের উপর আমরা কথা বলবো যদি সে আমাদেরকে কোনো ডাউটই না দেয়, ঠিক আছে? সবার লেখা হয়েছে? একবার চ্যাট বক্সে আমাকে জানান। ওকে। তো ফার্স্ট এ দিয়ে লিখুন, মানে ফার্স্ট 1 নম্বরে যেটা লিখবেন, মানে পয়েন্টে লিখুন। সামনে আপনি এইভাবে জিজ্ঞেস করুন যে আচ্ছা স্যার বা ম্যাম, যে হবে, স্যার হলে স্যার, ম্যাম হলে ম্যাম, যে আচ্ছা ম্যাম, আজকে আপনি যে সাবজেক্টটা দেখেছেন, সাবজেক্টটা দেখার পরে কি আপনার কাছে এটা ক্লিয়ার হয়েছে যেখানে আপনাকে কাজটা কি করতে হবে? স্যার বা ম্যাম, সাবজেক্টটা দেখার পর আপনার কাছে কি এটা ক্লিয়ার হয়েছে যেখানে আপনাকে কাজটা কি করতে হবে? সাপোজ যে আপনাকে বলছে আমার তো কোনো ডাউটই নেই, তাকে আপনি এই কোশ্চেনটা করুন যে ম্যাডাম আপনার কাছে কি এটা ক্লিয়ার হয়েছে যে টোটাল সাবজেক্টটা, ধরুন আপনাকে বললো যে স্যার আমি সব ভালো লেগেছে, আমার কোনো ডাউট নেই, কোশ্চেন নেই, সব আমি বুঝতে পেরেছি। তো আপনি বললেন খুব ভালো ম্যাডাম, শুনে খুব ভালো লাগলো যে আপনি প্রথম মিটিংয়েই অনেক কিছু সাবজেক্টটা থেকে বুঝতে পেরেছেন। বাট আমি আপনাকে কিছু জিনিস জিজ্ঞেস করি যে আজকে যে টোটাল মিটিংটা স্যার নিল, তো এই টোটাল মিটিংটা দেখার পর আপনার কাছে কি এটা ক্লিয়ার হয়েছে যেখানে আমাদেরকে কাজটা কি করতে হবে আর কিভাবে করতে হবে? তাকে জিজ্ঞেস করুন। সে বললো হ্যাঁ বুঝলাম, তো এরকম এরকম হালকা পাতলা আপনাকে কিছু অ্যান্সার দেবে সে, ঠিক আছে? তারপরে আপনি নিজেই সেই ডাউটটা তাকে ক্লিয়ার করে দিলেন যেখানে আমাদেরকে কাজটাকেই করতে হবে। অথচ এই ডাউটটা কিন্তু, সে কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার তার কাছে নেই, বাট সে বলছে আমার সব ক্লিয়ার, আমি সব বুঝতে পেরেছি। তাহলে আমরা কি করলাম, আমরা নিজেরাই কোশ্চেনটাকে তুললাম, তুলে সেটার অ্যান্সারটা তাকে বুঝিয়ে দিলাম। কি বললাম, বোঝা গেল? ফার্স্ট কোশ্চেনে আমরা কি লিখলাম, যে টোটাল সাবজেক্টটা দেখার পর স্যার বা ম্যাম আপনার কাছে কি এটা ক্লিয়ার হয়েছে যেখানে আমাদেরকে কাজটা কি করতে হবে? সাবজেক্টটা দেখার পর আপনার কাছে কি এটা ক্লিয়ার হয়েছে যেখানে আমাদেরকে কাজটা কি করতে হবে, সামনের মানুষকে আপনি জিজ্ঞেস করলেন। এবার দেখলেন যদি সে সত্যি সত্যি ভালোভাবে আপনাকে বলতে পারে যে হ্যাঁ এটা 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 করতে হবে আমাদের এখানে, তাহলে তো খুবই ভালো কথা, ঠিক আছে? বাট যদি সে ভুলভাল বলছে তখন কি করবেন, আপনি নিজেই জিনিসটাকে ভালোভাবে ক্লিয়ার করে দেবেন যে দেখুন ম্যাডাম, আমি আপনাকে আরো একবার ক্লিয়ার করে দিই যেখানে আমাদের অ্যাকচুয়ালি কাজটা কি আর আমরা কাজটা কিভাবে করব, সেটা তাকে শর্টে আপনি তাকে একবার বুঝিয়ে দেবেন, মিটে গেল ঝামেলা। ক্লিয়ার? ফার্স্ট ডাউটটা ক্লিয়ার হলো। নেক্সট কোশ্চেন লিখুন যে ম্যাডাম বা স্যার, এই সাবজেক্টটা দেখার আগে কি এরকম টাইপের কোনো কোম্পানি বা আজকে মাই লাইফস্টাইলের মতো কোনো কোম্পানি সম্বন্ধে বা অন্য কোনো কোম্পানিতে আপনি কি কখনো কাজ করেছেন বা এগুলো সম্বন্ধে কি আপনি জানেন? নেক্সট কোশ্চেনটা লিখুন, স্যার বা ম্যাডাম, এই সাবজেক্টটা দেখার আগে থেকে কি আপনি এরকম টাইপের, দেখার আগে কি আপনি এরকম টাইপের কোনো কোম্পানি থেকে আগে কখনো কাজ করেছেন বা এগুলো সম্বন্ধে কি আপনি জানেন? এই কোশ্চেনটা তাকে করুন। তাহলে কি হবে, সে সাপোজ আগে অন্য একটা কোম্পানিতে কাজ করছে, তার মনের মধ্যে এটা চলছে যে এটা এটা তো সেমই, আমি আগে সাপোজ অল্টোস করেছি, তো এটা তো মাইলেজ সেল, তো এটা সেমই জিনিস, বাট সে সেটা আপনাকে মন থেকে বলছে না। তাহলে আমরা কি করলাম, আমরা তাকে জিজ্ঞেস করলাম যে স্যার বা ম্যাডাম, আপনি কি এই সাবজেক্টটা দেখার আগে এরকম টাইপের কোনো কোম্পানিতে কি আগে কখনো কাজ করেছেন বা এগুলো সম্বন্ধে কি আপনি জানেন? এবার হয় কি বলবে যে হ্যাঁ ম্যাডাম বা স্যার, আমি এর আগে এরকম একটা কাজ করেছিলাম, আমি এরকম একটা কোম্পানিতে কাজ করেছিলাম, বলে দিলে খুব ভালো। যদি বলে যে না আমি জানি না, তারপরেও আপনি তাকে ডাউটের অ্যান্সারটা কিন্তু ক্লিয়ার করে বুঝিয়ে বলবেন। কি তখন আমরা তাকে কি বলবো, বলবো হচ্ছে আমরা আমাদের সিস্টেমটাকে ভালোভাবে ক্লিয়ার করে বুঝিয়ে বলবো। সিস্টেম বলতে যে আজকে আমরা এখানে কিভাবে কাজ করি আর অন্যান্য জায়গায় ডাইরেক্ট সেলিং কোম্পানিতে অন্যান্য টিমরা কিভাবে কাজ করছে, সেটা আমরা তাকে বুঝিয়ে বলবো, ঠিক আছে? যেখানে অন্যান্য জায়গায় কি করতে হয়, প্রোডাক্ট সেল করতে হয়, বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাতে হয়, বাট ম্যাডাম এখানে এরকম কোনো ব্যাপার নেই, আপনি ঘরে বসেই কাজটাকে করতে পারবেন। আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি কাজটা করতে পারবেন, আপনাকে কারো কাছে গিয়ে তেল মাখাতে হবে না। তো এই টাইপের কিছু জিনিস তখন আপনি নিজে থেকে কিন্তু তাকে ক্লিয়ার করে বুঝিয়ে বলতে পারবেন যখন আপনি টপিকটা তুলবেন। দেখুন সামনে মানুষ আপনাকে কথা বলার কোনো টপিকই দিচ্ছে না, সে বলছে আমার সব ক্লিয়ার, তাহলে আপনি কি করছেন, নিজে থেকেই কিছু টপিক তুলছেন যাতে তার সাথে আপনি একটা কনভারসেশন করতে পারেন এবং তার মনের মধ্যে
লুকিয়ে রয়েছে যে ডাউটগুলো, সেই ডাউটগুলোকে আপনি ক্লিয়ার করতে পারেন। সাপোজ কেউ যদি বলে হ্যাঁ আমি আগে এরকম একটা অল্টোস বা এরকম একটা কোম্পানি থেকে কাজ করছি, তখন আপনি সেম ভাবে তাকে ক্লিয়ার করে বুঝিয়ে দিন যে আজকে ওই কোম্পানিতে কি হতো আর এখানে আমরা কি আলাদা করছি সেটা তাকে ভালোভাবে বুঝিয়ে দিন, তাহলে তার ডাউটটা ক্লিয়ার হয়ে গেল। হয়তো সে মনের মধ্যে এটা ভাবছে যে ওটা আর এটা হয়তো সেমই, তাহলে সেই ডাউটটা আমরা ক্লিয়ার করতে পারতাম না যদি না আমরা এই ডাউটটা তাকে তুলতাম। ঠিক কি না? ক্লিয়ার করতে পারলাম আমরা সবাই লিখেছি যে ম্যাডাম বা স্যার, এই সাবজেক্টটা দেখার আগে এই টাইপের কোনো কোম্পানি থেকে আপনি আগে কখনো কাজ করেছেন বা এগুলো সম্বন্ধে কি আপনি জানেন? জেনে নিলাম। যদি বলে হ্যাঁ আগে আমি এরকম একটা কোম্পানিতে কাজ করছি, তখন আপনি ক্লিয়ার করে দিন যে সেখানে, তাহলে আপনি জিজ্ঞেস করুন যে ম্যাডাম সেখানে আপনি কিভাবে কাজ করতেন। তখন আপনি জিনিসগুলো শুনে নিলেন, শুনে নিয়ে আপনি আমরা কিভাবে কাজ করছি সেটাকে ভালোভাবে পার্থক্য করে দেখিয়ে দিলেন। সাপোজ সে বলে যে না আমি এটা তো সম্বন্ধে জানি না, তখন আপনি কি বলবেন যে দেখুন ম্যাডাম আমরা কিন্তু মার্কেটে একা নই, আমাদের মতো কোম্পানি কিন্তু মার্কেটে আরো অনেক আছে। বাট আপনাকে কিছু পার্থক্য আমি বলি, মার্কেটে আরো অন্যান্য যারা কোম্পানি আছে তারা কি করছে, তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রোডাক্ট সেল করছে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাচ্ছে এটা হেভি কোম্পানি হেভি প্রোডাক্ট আপনারা প্লিজ জয়েন করুন। আর আমরা এখানে কি করছি ম্যাডাম, আমরা মানুষের কাছে কাছে যাচ্ছি না, মানুষ আমাদের কাছে আসছে, এমন একটা সিস্টেম আমাদের কাছে কিন্তু রয়েছে। ঠিক আছে, যার মাধ্যমে আজকে আমরা ঘরে বসে কিন্তু বিজনেসটাকে করতে পারছি, আমাদের কারোর পাড়ায় পাড়ায় করার দরকার নেই, কারোর বাড়ি বাড়ি যাওয়ার দরকার নেই। তো এই জিনিসটা তাকে আপনি ক্লিয়ার করে দিলেন। কি বললাম বোঝা গেল? ক্লিয়ার হলো সবার কাছে? এটা অ্যান্সারটা বললাম। ক্লিয়ার হচ্ছে সবার কাছে? ওকে। তাহলে সে যদি বলে যে আমি এরকম একটা কোম্পানিতে আগে কাজ করছি, তাহলে তার থেকে আপনি জানুন যে সেখানে তারা কিভাবে কাজ করতো, জেনে আমাদের সিস্টেমটার আর তাদের সিস্টেমের মধ্যে কি পার্থক্য সেটা বুঝিয়ে দিন। যদি সে বলে যে না আমি এরকম সাবজেক্ট সম্বন্ধে আগে কখনো দেখিনি বা আগে এরকম কখনো কোম্পানিতে কাজ করিনি, তখন তাহলে আপনি এটা বলে দিন যে ম্যাডাম দেখুন আমাদের মতো কোম্পানি কিন্তু আমরা মার্কেটে একা নই, আমাদের মতো আরো অনেক কোম্পানি মার্কেটে আছে, বাট তাদের মধ্যে কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি, মার্কেটে যারা অন্যান্য কোম্পানি আছে ম্যাডাম তারা কিভাবে কাজ করে, তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রোডাক্ট সেল করো, মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাও, তারা এইভাবে কাজ করে, আর আমরা কিভাবে কাজ করি সেটা তাকে ভালো করে পার্থক্য করে বুঝিয়ে দিন। কি বললাম বোঝা গেল? তাহলে এটা একটা সেকেন্ড কোশ্চেন যেটার মাধ্যমে আমরা কনভারসেশনটাকে লেন্দি করতে পারি বা কনভারসেশনটাকে বড় করতে পারি। কারণ সে তো আমাদেরকে কোনো কোশ্চেন করছে না, আমরা ভাবছি তার সমস্ত কিছু ক্লিয়ার, আর তার মনের মধ্যে কিন্তু অনেক ডাউট রয়ে গেছে, তাহলে আমরা কি করছি, নিজেরাই কোশ্চেন করছি, নিজেরাই কোশ্চেন করে সেই অ্যান্সারগুলো ক্লিয়ার করে দিচ্ছি তাদের কাছে। কি বললাম বোঝা গেল? নেক্সট পয়েন্ট, নেক্সট আরেকটা ডাউট লিখুন যেটা কখন আপনি করবেন, সাপোজ কেউ আপনাকে কোনো ডাউট জিজ্ঞেসই করছে না, তখন আমরা এগুলোকে ইউজ করব। ঠিক আছে? নেক্সট করছে, নেক্সট ডাউটটা লিখুন। স্যার বা ম্যাডাম, মন থেকে একটা জিনিস আমি আপনাকে জিজ্ঞেস করছি, ওটা আপনি একদম মন থেকে অ্যান্সার দেবেন। স্যার বা ম্যাডাম আমি আপনাকে একটা কোশ্চেন করছি, একদম মন থেকে অ্যান্সার দেবেন। স্যার থাকলে স্যার বলবেন, ম্যাম থাকলে ম্যাম বলবেন। স্যার বা ম্যাডাম, একটা কোশ্চেন আমি আপনাকে জিজ্ঞেস করছি, একদম মন থেকে অ্যান্সার দেবেন। একদম মন থেকে অ্যান্সার দেবেন। আজকের এই সেশনটাতে বা আজকের এই মিটিংটাতে স্যার তো অনেক অ্যাচিভমেন্টের কথা বলেছে বা অনেক অ্যাচিভমেন্ট দেখিয়েছে। আজকের এই মিটিংটাতে বা আজকের এই সেশনটাতে স্যার তো অনেক অ্যাচিভমেন্টের কথা বলেছে বা দেখিয়েছে। স্যার বা ম্যাডাম, আপনাকে একটা কোশ্চেন করছি, একদম মন থেকে অ্যান্সার দেবেন। যে আজকের এই মিটিংটাতে তো স্যার তো অনেকগুলো অ্যাচিভমেন্টের কথা অলরেডি বলেছেন এবং আমাদেরকে দেখিয়েছেন। যেমন অনেকে এখান থেকে গাড়ি অ্যাচিভমেন্ট করেছে, অনেকে এখান থেকে ভালো ভালো ট্যুর অ্যাচিভমেন্ট করেছে, অনেকে এখান থেকে দামি দামি ফোন অ্যাচিভমেন্ট করেছে, অনেকে এখান থেকে বাইক স্কুটি অ্যাচিভমেন্ট করেছে, এগুলো লিখুন পরপর। ঠিক আছে? যেগুলো সেশনে আলটিমেটলি দেখানো হয়। লিখুন সবাই।
যেমন আজকের সেশনটাতে স্যার অনেক অ্যাচিভমেন্টের কথা বলেছেন বা দেখিয়েছেন, যেমন এখানে অনেকে গাড়ি অ্যাচিভমেন্ট করেছে, এখান থেকে অনেকে দামি দামি ফোন অ্যাচিভমেন্ট করেছে, এখান থেকে অনেকে বিভিন্ন জায়গায় ফ্রি অফ কস্টে ঘুরতে গেছে, এরকম অনেক অ্যাচিভমেন্টের কথা স্যার কিন্তু সেশনে বলেছে। তো আপনি আমাকে মন থেকে বলুন তো, যে এই সমস্ত কিছু দেখার পর আপনার কি সত্যি মন থেকে বিশ্বাস হয়েছে যে আজকে এই প্ল্যাটফর্মটা থেকে এত কিছু করা পসিবল? আজকের সেশনটাতে স্যার তো অনেকগুলো অ্যাচিভমেন্টের কথা বলেছেন বা দেখিয়েছেন, যেমন স্যার দেখিয়েছে এখান থেকে অনেকে গাড়ি অ্যাচিভমেন্ট করেছে, এখান থেকে অনেকে বাইক স্কুটি অ্যাচিভমেন্ট করেছে, এখান থেকে অনেকে দামি দামি ফোন অ্যাচিভমেন্ট করেছে, অনেকে বিভিন্ন জায়গায় ঘোরার ট্যুর অ্যাচিভমেন্ট করেছে। তো এই সমস্ত কিছু দেখার পর আপনি একটা মন থেকে আমাকে কথা বলুন তো ম্যাডাম, যে আপনার কি সত্যি এগুলো বিশ্বাস হয়েছে যেখান থেকে এত কিছু সম্ভব? মানে এটা একটুখানি কি বলবো, হিউমার অ্যাড করে বলবেন, মানে একটা হাসতে হাসতে, না সত্যি করে মন থেকে বলুন তো আপনার সত্যি সত্যি বিশ্বাস হয়েছে এই জিনিসগুলো এখান থেকে পসিবল? মানে একটা হাসির চলে, ঠিক আছে? তাহলে সে তার মনের কথাটা আপনাকে শেয়ার করবে, ঠিক আছে? যে না মানে এত কিছু তো দেখলাম, দেখলাম ভালোই লাগলো, বাট সত্যি বিশ্বাস হচ্ছে না যে এখান থেকে কি সত্যি এত কিছু সম্ভব। তাহলে সে যদি একবার আপনাকে বলে যে আমার সত্যি ডাউট হচ্ছে যে এখান থেকে এত কিছু সম্ভব কি সম্ভব না, তাহলে তো আপনি তাকে জিনিসটা ক্লিয়ার করার বা জিনিসটাকে তাকে বোঝানোর একটা সুযোগ তো পাবেন না আপনি। আর সে যদি বলে যে না ম্যাডাম দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে এবং আমার বিশ্বাস হয়েছে যে এই সাবজেক্টটাতে কাজ করলে এখান থেকে এত কিছু সম্ভব, তাহলে তো খুব ভালো কথা। কি বললাম বোঝা গেল? তাকে আপনি জিজ্ঞেস করুন এই কোশ্চেনটা। যদি সে বলে যে না সাবি তো দেখলাম বাট আমার না মানে মনে হচ্ছে যে সত্যি কি এখান থেকে এত কিছু আদৌ করা সম্ভব হবে, এত কিছু কি আদৌ করা পসিবল হবে, যদি এরকম আপনাকে কেউ বলে তখন আপনি অনেক কিছু তাকে বোঝাতে পারবেন, না অনেক কিছু তাকে দেখাতে পারবেন। কি বললাম বোঝা গেল? লেখা হয়েছে এটা। তাহলে যখন কেউ আমাদেরকে কোনো ডাউট জিজ্ঞেস করবে না বা কেউ আমাদেরকে কোনো কোশ্চেন জিজ্ঞেস করবে না, তখন আমরা এই টাইপের কিছু কোশ্চেন কিন্তু তাকে আমরা করতে পারবো। তাহলে এটুকুনি ক্লিয়ার। নেক্সট আর একটা পয়েন্ট লিখে রাখুন, আর একটা কোশ্চেন লিখে রাখুন। ম্যাডাম বা স্যার এখানে যে আমাদেরকে বিজনেসটা শুরু করার জন্য কিছু কেনাকাটা করতে হবে, এটা যে কোনো ইনভেস্টমেন্ট নয়, বাট এটা কোনো টাকা লাগানোর ব্যাপার নয়, এটা কি আপনার কাছে ক্লিয়ার হয়েছে? ম্যাম বা স্যার, এখানে বিজনেসটা শুরু করার জন্য যে বেসিক কিছু টাকার প্রোডাক্ট কেনাকাটা করতে হবে, এটা যে কোনো ইনভেস্টমেন্ট নয় বা এখানে আমরা যে কোনো টাকা লাগাচ্ছি না, এই ব্যাপারটাকে আপনার কাছে ক্লিয়ার হয়েছে? তখন এই ব্যাপারটা আপনি তাকে একটুখানি ভালোভাবে ক্লিয়ার করে বুঝিয়ে বলে দিলেন যে দেখুন ম্যাডাম, কেনাকাটা তো নর্মাল লাইফে আমাদেরকে এমনিই করতে হবে, যতদিন বাঁচবো ততদিন আমাদেরকে করে যেতে হবে, বাট আর আমরা এতদিন করেও এসেছি, বাট করে আমরা সেখান থেকে কি রিটার্ন পেয়েছি, কি ইনকাম পেয়েছি, কি বেনিফিট পেয়েছি, কিছুই পাইনি। তো যে কেনাকাটাটা এতদিন আমরা দোকান থেকে করছিলাম সেরকম টাকারই কিছু কেনাকাটা যদি আমরা এখান থেকে করি, তার মাধ্যমে কিন্তু আমাদের কাজটা শুরু হচ্ছে। তো আলাদা করে এখানে টাকা লাগানোর কিন্তু কোনো ব্যাপার নেই, যেখানে আমরা 10,000 টাকা 20,000 টাকা কোম্পানির কাছে জমা রেখে দিয়ে যাচ্ছি, এমন কিন্তু কোনো ব্যাপার নয়। আমরা এক হাতে টাকা দিচ্ছি, কোম্পানি আমাদেরকে এক হাতের প্রোডাক্ট দিচ্ছে। কি বললাম বুঝে গেল তো? সিম্পল। তো তখন আপনি এই ব্যাপারটাকে একটু ভালোভাবে তাকে ক্লিয়ার করে বুঝিয়ে বললেন, মানে ইনভেস্টমেন্ট ভার্সেস এক্সপেন্স, এই ব্যাপারটাকে তাকে একটুখানি আপনি বুঝিয়ে দিলেন যে এটা কোনো ইনভেস্টমেন্ট নয়। ক্লিয়ার? সে আমাদেরকে কথা বলার টপিক দিচ্ছে না তো কি হচ্ছে, আমরাই টপিক তুলে তুলে কথা বলবো, কোনো অসুবিধা নেই। আর এই যে টপিকগুলো আমরা লিখলাম, এটা সে আমাদেরকে জিজ্ঞাসা করলে তো খুব ভালো, আর যদি সে জিজ্ঞাসা নাও করে তাও কিন্তু আমরা এই টপিকগুলো নিয়ে তাদের সাথে কিন্তু কথা বলবো। ঠিক আছে, তবেই কিন্তু আমাদের একটা কমপ্লিট ফলো আপ হবে, কারণ এই টপিকগুলো যদি আমরা এড়িয়ে যাই এটা ভেবে যে সে সব বুঝে গেছে,
হতে পারে সেই প্রসপেক্টটা আপনার সাথে কথা বলতে কমফোর্টেবল ফিল করছে না, তার জন্য সে আপনাকে কোনো কোশ্চেনই করছে না বা কোনো ডাউট আপনার সামনে তুলছেই না, যেটা আপনি তাকে ক্লিয়ার করতে পারবেন। এমনও কিন্তু অনেক সময় হয়, কিছু কিছু মানুষ কি হয়, নিজে থেকে আপনাকে অনেক কিছু জিজ্ঞেস করে নেবে, তারা তো খুব ভালো, সামনে থেকে জিজ্ঞেস করছে মানে আপনি ক্লিয়ার করার একটা সুযোগ পেয়ে গেলেন। বাট যদি জিজ্ঞেস না করে তখন কি করবেন, তখন আপনি নিজে থেকে এই জিনিসগুলোকে তুলে তুলে ক্লিয়ার করে দেবেন। কি বললাম, বোঝা গেল? তাহলে এই টপিকটাতে আমরা কি ক্লিয়ার করলাম, ইনভেস্টমেন্ট ভার্সেস এক্সপেন্স, এটা আমরা তাকে বুঝিয়ে দেবো, যেখানে আমরা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করছি না। এইভাবে জিনিসটাকে না ইজি ভাবে দেখাবেন। দেখুন, আজকে ম্যাডাম এমন নয় কিন্তু যদি আপনি বিজনেসটা শুরু না করেন কালকে থেকে আপনাকে কেনাকাটা করতে হবে না। আপনাকে কিন্তু কেনাকাটা যতদিন আমরা বাঁচবো ততদিন করে যেতে হবে। বাট এই কেনাকাটার এগেনস্টে আপনি কি পাবেন? কিছু পাবেন? অতীতে কিছু পেয়েছেন, তো ভবিষ্যতেও কিছু পাবেন না। তো যে কেনাকাটাটা আপনি নর্মাল লাইফে প্রতি মাসে করছেন, প্রতি সপ্তাহে করছেন, অথচ ওটার এগেনস্টে আপনি কিছু পাচ্ছেন না, সেরকমই কিছু টাকার কেনাকাটা যদি আপনি মাই লাইফস্টাইল থেকে করেন, তাহলে এখান থেকে কিন্তু একটা কাজের সুযোগ কিন্তু আপনি পাচ্ছেন, যেটা আপনি ঘরে বসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু করতে পারবেন, যেটা আপনার মতো প্রচুর মানুষ করে একটা ভালো ইনকামের জায়গা কিন্তু অলরেডি তৈরি করেছে। কি বললাম, বোঝা গেল? ক্লিয়ার হলো? তাহলে আমরা এই টপিকগুলো তুলে দিলাম। ক্লিয়ার তাহলে সবার কাছে? এবার এই পার্টটা কমপ্লিট। এটা কত নম্বর পয়েন্টের মধ্যে আমরা এগুলো লিখেছিলাম? একটা পয়েন্ট লিখেছিলাম না আমরা, যে আমাদেরকে সামনে মানুষ ডাউট জিজ্ঞেস করুক বা না করুক, আমরা এই পয়েন্টগুলোকে ক্লিয়ার করে দেবো। এটা কত নম্বর পয়েন্ট ছিল? 7 নম্বর পয়েন্ট। ওকে, এবার 8 নম্বরে লিখুন। তাহলে এই পয়েন্টটা টোটাল কমপ্লিট হলো, এটা কিন্তু একটা পয়েন্ট, একটা পয়েন্টের মধ্যে এগুলো কোশ্চেন। ঠিক আছে, এবার 8 নম্বর পয়েন্ট লিখুন। 8 নম্বর পয়েন্ট লিখুন। ফলো আপের জন্য আমাদেরকে ফলো আপের জন্য আমাদেরকে 4টে পার্ট রেডি করতে হবে। ফলো আপের জন্য আমাদেরকে 4টে পার্ট রেডি করতে হবে। ফলো আপের জন্য আমাদেরকে 4টে পার্ট রেডি করতে হবে। আবারও ABC দিয়ে একটা একটা করে পার্ট লিখবেন, 4টে পার্ট লিখবো আমরা। ফলো আপের জন্য আমাদেরকে 4টে পার্ট রেডি করতে হবে। ফার্স্ট পার্ট লিখুন A দিয়ে। ফার্স্ট পার্ট লিখুন A দিয়ে। মানে এটা একটা পয়েন্ট লিখলাম, এই পয়েন্টের আন্ডারে 4টে পার্ট কি কি সেটা আমরা লিখবো ABCD দিয়ে। ঠিক আছে, এ দিয়ে লিখুন যে আমরা ফলো আপটা শুরু কিভাবে করব, এটা আমাদেরকে জানতে হবে। সাপোজ কল তো করলেন, কল করে শুরুর পার্টটা কিভাবে আপনি করবেন সেটা আপনাকে জানতে হবে। তো ফার্স্ট পার্টে লিখুন ফলো আপটা আমরা শুরু কিভাবে করব। ফার্স্ট পার্ট এটা। এ দিয়ে লিখুন ফলো আপটা আমরা শুরু কিভাবে করব, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্টে লিখুন ফলো আপটা আমরা শুরু কিভাবে করব। লেখা হচ্ছে সবার? A নাম্বার পয়েন্ট দিয়ে লিখুন ফলো আপটা আমরা শুরু কিভাবে করব। সেকেন্ড পার্টে লিখুন আমরা সামনের মানুষকে ভরসা কিভাবে দেব। আমরা সামনের মানুষকে ভরসা কিভাবে দেব। আমরা সামনের মানুষকে ভরসা কিভাবে দেব, এটা A দিয়ে লিখুন। এই সরি, B দিয়ে লিখুন ভরসা কিভাবে দেবো। A দিয়ে কি লিখলাম, ফলো আপটা আমরা শুরু কিভাবে করব। B পয়েন্টে লিখুন আমরা সামনের মানুষকে ভরসা কিভাবে দেবো। এবং যে যত ভালোভাবে সামনের মানুষকে ভরসা দিতে পারবেন, তত তাড়াতাড়ি কিন্তু ক্লোজিং হবে। আমরা যতই তার ডাউট ক্লিয়ার করে দিই না কেন, যাই ক্লিয়ার করে দিই না কেন, যত যে ভালো ভরসা দিতে পারবে, তার ক্লোজিং তত তাড়াতাড়ি হবে। ভরসা মানে সামনের মানুষকে একটা কনফিডেন্স দেওয়া, অ্যাসুরেন্স বা ভরসা দেওয়া তাকে সাবজেক্টটা শুরু করার জন্য। আমরা যে কোনো জিনিস যখন শোরুমে বা যে কোনো জায়গায় কিনতে যাই না, তো যারা সেলসম্যান থাকে তারা কিন্তু আমাদেরকে ভরসা দেয়। সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে ভরসাটা আমরা কেন দেবো, সেটা আপনি বুঝতে পারবেন। সাপোজ ধরুন আপনি একটা শোরুমে একটা ল্যাপটপ কিনতে গেলেন, তো শোরুমে অনেক সেলসম্যান থাকে যারা ল্যাপটপ বিক্রি করছে, ধরুন অনেক ল্যাপটপ সাজানো আছে, আপনি একটা একটা করে দেখছেন, আপনি একটা ল্যাপটপ কিনবেন আপনার বাড়ির কারোর জন্য। তো আপনি ধরুন একটা ল্যাপটপ পছন্দ করলেন, তো পছন্দ করার পর আপনি সেলসম্যান যে আছে তাকে জিজ্ঞেস করলেন যে আমার তো এটা পছন্দ হয়েছে, আমার বাজেট অনুযায়ী এটা আমার পছন্দ হয়েছে, এটা কি ভালো হবে?
সাপোজ শোরুমের সেলসম্যানটা আপনাকে এরকম একটা অ্যান্সার দিল যে দেখুন ম্যাডাম, আমার কাজ এখানে শুধু ল্যাপটপ বিক্রি করা, আপনার যেটা ভালো লাগবে আমাকে বলুন, আমি আপনাকে প্যাকেজিং করে দিচ্ছি, বিল করে দিচ্ছি, ভালো খারাপ ওটা আপনার দায়িত্ব, খারাপ হয়ে গেলে সার্ভিস সেন্টার আছে, আপনি সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন, আমি আমার জায়গা থেকে কিছু বলতে পারবো না কোনটা ভালো কোনটা খারাপ। যদি এরকম আপনাকে অ্যান্সার দেয় আপনার কেমন লাগবে? এরকম অ্যান্সার কখনো দেয় সেলসম্যানরা? কখনো এরকম ভাবে আপনাকে বলবে যে ম্যাডাম দেখুন খারাপ ভালো আমি কিছু বলতে পারবো না, আপনার যেটা ভালো লাগছে আপনি আমাকে বলুন, আমি প্যাকেজিং করে দিচ্ছি, আমি আপনাকে বিল করে দিচ্ছি, আপনি পেমেন্ট করুন, যদি কখনো কোনো সমস্যা হয় আপনি সার্ভিস সেন্টার আছে ওখানে চলে যাবেন, আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। এরকম ভাবে কখনো সেলসম্যানরা বলে? আর যদি সত্যি সত্যি ল্যাপটপ কেনার পর খারাপ হয়ে যায়, সত্যি কি যারা সেলসম্যান তারা ঠিক করে দেয়? সেলসম্যানরা ঠিক করে? যারা প্রোডাক্টটা বেচে তারা কি কখনো ঠিক করে? অবভিয়াসলি ঠিক করে না, তার জন্য আলাদা সার্ভিস সেন্টার আছে। তাহলে সে যে কথাগুলো বলেছে কথাগুলো একটা কথা মিথ্যা নয়। সেই যে কথাগুলো বলেছে কথাগুলো একটাও মিথ্যা কথা নয়, সে ঠিকই বলেছে যে খারাপ হয়ে গেলে সার্ভিস সেন্টার আছে। বাট সে যেভাবে বলেছে সেইভাবে বললে কিন্তু কাস্টমার ভয় পেয়ে যাবে। যা বাবা, জিজ্ঞেস করলাম এটা ভালো হবে কিনা, এরা ল্যাপটপটা বিক্রি করছে, এরা সেলসম্যান, এরা কিছু রেকমেন্ডই করছে না, এরা বলছে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা নিন, আমি কিছু বলতে পারবো না, খারাপ হলে সার্ভিস সেন্টার আছে ওখানে যাবেন, আমি কিছু জানি না, এরকম ভাবে যদি আপনাকে বলে তাহলে আপনার কেমন হবে? আপনি ল্যাপটপটা নেওয়ার সাহস পাবেন? পাবেন সাহস? আসবে আমাদের সাহস? বাট সে কিন্তু কোনো কথা মিথ্যা কথা বলেনি, কারণ খারাপ হয়ে গেলে সে কি ঠিক করে দেবে? সে সে কেন ঠিক করবে? সে তো সেলসম্যান। ঠিক করবে কে? সার্ভিস সেন্টার আছে সেখানে আপনাকে নিয়ে যেতে হবে, সার্ভিস সেন্টারে আলাদা লোক আছে তারা ঠিক করে দেবে। তাহলে সে কিন্তু মিথ্যা কথা কিছু বলেনি, ঠিকই বলেছে। বাট তার কথাটা এমন ভাবে বলেছে শুনে কিন্তু আমাদের আর কনফিডেন্স আসবে না ল্যাপটপটা নেওয়ার জন্য। বাট ওই সেলসম্যানটা যদি এইটা না বলে এটা বলে যে ম্যাডাম আপনি যে ল্যাপটপটা চুজ করেছেন না, আপনার ম্যাডাম বাজেট কত, ধরুন আপনি বললেন আমার বাজেট 40,000 টাকা, এবং আপনি একটা ল্যাপটপ তাকে দেখালেন যে আমার এই ল্যাপটপটা পছন্দ হয়েছে, ধরুন আমি সেলসম্যান, আমি আপনাকে এই কথাটা বললাম, আপনার কেমন লাগবে আপনি আমাকে বলবেন যে ম্যাডাম এখানে যতগুলো ল্যাপটপ রয়েছে না তার মধ্যে সব থেকে বেস্ট ল্যাপটপটা আপনি চুজ করেছেন, এবং এই ল্যাপটপটা ম্যাডাম আমাদের এই টোটাল শোরুমে বেস্ট সেলিং ল্যাপটপ, কারণ এটা বাজেটের মধ্যে আছে এবং এর ফিচার্সগুলো এতটা ভালো ম্যাডাম, দারুণ ল্যাপটপ, আপনি কি কাজের জন্য ইউজ করবেন? আপনি বললেন যে আমি এরকম প্রোগ্রাম করি, এরকম মিটিং টিটিং করি, তার জন্য আমার ছেলে ইউজ করবে। তো বললো আপনার কাজের জন্য ম্যাডাম এটা একটা বেস্ট ল্যাপটপ, আপনি চোখ বন্ধ করে এই ল্যাপটপটা কিনতে পারেন ম্যাডাম, আর যদি কখনো কোনো প্রবলেম হয় বা কোনো সমস্যা হয় আমরা এখানে আছি ম্যাডাম। শুধু এই কথাটা, আমরা এখানে আছি ম্যাডাম, ঠিক আছে, কোনো সমস্যা কিছু হলো আমরা এখানে আছি ম্যাডাম, আপনি নিঃসন্দেহে এই ল্যাপটপটা নিয়ে যান, আমরা এখানে আছি, কোনো ভয়ের কোনো ব্যাপার নেই ম্যাডাম, বেস্ট ল্যাপটপ এটা একটা। এবার আমরা আছি কি মানে, আমরা আছি মানে যদি খারাপ হয়ে যায় সে ঠিক করে দেবে? দেবে? আপনি তার কাছে নিয়ে যাবেন যে স্যার কেনার দিন তো আপনি বলেছিলেন যে খারাপ হয়ে গেলে আমরা আছি, আপনি এখন ঠিক করে দিন, দেবে সে ঠিক করে? সে জানে ল্যাপটপ ঠিক করতে? জানে না না। তাহলে খারাপ হলে আপনাকে সেই কোথায় যেতে হবে? সার্ভিস সেন্টারে যেতে হবে। প্রথম যে সেলসম্যান ছিল সেও কিন্তু সেমটাই বলেছিল। সে কি বলেছিল যে দেখুন খারাপ ভালো আমি জানি না, খারাপ হয়ে গেলে আপনি সার্ভিস সেন্টারে যাবেন। বাট পরের সেলসম্যানটা কি বলেছে? যে আপনি চোখ বন্ধ করে ল্যাপটপটা নিন, কোনো রকম কোনো সুবিধা অসুবিধা হলে আমরা আছি। সে কি করবে? সাপোজ ধরুন 6 মাস পরে আপনার ল্যাপটপটা খারাপ হয়ে গেল, আপনি সেই সেলসম্যানটাকে ফোন করলেন যে দাদা 6 মাস আগে আপনাদের শোরুম থেকে আমি একটা ল্যাপটপ কিনছিলাম, ল্যাপটপটা না একটা প্রবলেম হচ্ছে। তো সে কি করবে? ঠিক আছে ম্যাডাম দাঁড়ান দাঁড়ান, আমি আপনাকে এক্ষুনি আমাদের সার্ভিস সেন্টারের নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি, অমুক জায়গায় আমাদের সার্ভিস সেন্টার আছে ম্যাডাম, আপনি একবার ওদের সাথে যোগাযোগ করে নিন, ওখানে আপনার ল্যাপটপটা নিয়ে গেলে এত দিনের মধ্যে আপনার ল্যাপটপটাকে ঠিক করে দিয়ে দেবে। সে কি ঠিক করলো? সে কি করলো? আপনাকে সার্ভিস সেন্টারের সাথে যোগাযোগটা করিয়ে দিল। বাট ওই দুটো কথার মধ্যে অনেকটা পার্থক্য ছিল কি ছিল না? প্রথম মানুষটা আর সেকেন্ড মানুষটার কথার মধ্যে পার্থক্য ছিল কি না? কোন মানুষটার কথা শুনে আপনার ভরসা আসবে? প্রথম মানুষটার কথা শুনে ভরসা আসবে না সেকেন্ড মানুষটার কথা শুনে আপনার ভরসা আসবে? প্রথম মানুষটা কি বলেছে? দেখুন ম্যাডাম আমি ওসব ভালো খারাপ আমি কিছু বুঝি না, আপনার যেটা ভালো লাগছে আপনি নিন, আপনি আমাকে বলুন, আমি বিল করে এনে দিচ্ছি, নিয়ে যান, বাড়িতে গিয়ে যদি কোনো সমস্যা হয় আমি কিছু জানি না, সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন, সার্ভিস সেন্টার আপনার ঠিক করে দেবে। আর সেকেন্ড মানুষটা কি বলেছে? ম্যাডাম আপনি একদম বেস্ট ল্যাপটপ চুজ করেছেন, এই বাজেটের মধ্যে এটা আপনার যে কাজের জন্য দরকার সেই কাজ অনুযায়ী এই ল্যাপটপটা একদম বেস্ট ল্যাপটপ ম্যাডাম, এবং এটা আমাদের শোরুমে সব থেকে বেশি বিক্রি হয়। তো আপনি চোখ বন্ধ করে এই ল্যাপটপটা নিয়ে যান, কোনো রকম কোনো অসুবিধা হলে আমরা এখানে আছি ম্যাডাম, কোনো ভয়ের কোনো ব্যাপার নেই, আমরা এখানে সবসময় আছি। আসি মানে সে ওখানেই থাকবে, সে আপনার ল্যাপটপ নিয়ে সার্ভিস সেন্টার নিয়ে যাবে না, সে ওখানে দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়িয়েই থাকবে, আপনাকে শুধু নাম্বারটা পাঠাবে। বাট এই দুটো কথার মধ্যে কতটা ভরসার কতটা ডিফারেন্স বুঝতে পারছি আমরা। তো আমরা একটা মানুষকে সব বোঝালাম, ফিচার্স বোঝালাম, মাইলেজ করলে এ হবে তা হবে অমুক হবে তমুক হবে, সব একদিকে, ওই আপনার দুটো ভরসা দেওয়ার লাইন, ওই লাইন দুটো একদিকে। কি বললাম বোঝা গেল? আপনি তাকে সব বুঝিয়ে দিলেন, দেখুন ম্যাডাম আমি আপনাকে সব বুঝিয়ে দিয়েছি, মাইলেজ হলে 12% দেবে, এত দেবে, এই প্রোডাক্ট দেবে, তা দেবে, এবার আপনারটা আপনি দেখে নিন, আমি আর কিছু কিন্তু জানি না। এমন ভাবে বললে কি থোড়ি না কেউ আপনার সাথে জয়েনিং করবে? তাহলে আপনাকে নিজের জায়গা থেকে একটা ভরসাও তাকে দিতে হবে যে ম্যাডাম আপনি কনফিডেন্সের সাথে বিজনেসটা শুরু করুন, আমি আপনাকে এটুকুনি বলতে পারি এখান থেকে 5টা টাকা আমার জন্য আপনাকে কখনো হারাবে না। এবং আমি এটুকুনি বলতে পারি আমরা যেভাবে আপনাকে গাইড করব যদি আপনি সেভাবে কাজটাকে ভালোভাবে করেন, খুব তাড়াতাড়ি একটা ভালো জায়গায় কিন্তু আপনি ম্যাডাম পৌঁছে যাবেন, এবং যতক্ষণ না আপনার স্বপ্নগুলো ম্যাডাম এখান থেকে ফুলফিল হচ্ছে আমি কিন্তু ম্যাডাম আপনার হাত ছাড়বো না। ঠিক আছে? এই যে কথাগুলো, এই কথাগুলোর মধ্যেই ক্লোজিং লুকিয়ে আছে। কি বললাম বোঝা গেল?
এই কথাগুলোর মধ্যেই কিন্তু ক্লোজিং লুকিয়ে আছে। বাট আমরা অনেকে কি করি, আমরা অনেক ফিচার্স বলি, এই এটা এটা বেনিফিট, এটা বেনিফিট, সেটা বেনিফিট সব বলি, বাট ওই যে ভরসা দেওয়াটা, ওই ভরসা দেওয়াটা আমরা ভালোভাবে দিতে পারি না। যে যত ভালোভাবে ভরসা দিতে পারবে তার ক্লোজিং তত তাড়াতাড়ি হবে। ভরসা মানে সামনের মানুষকে আপনি কতটা কনফিডেন্স দিতে পারছেন সাবজেক্টটা শুরু করার জন্য, যেমন আপনি শুরু করুন, আপনার পাশে আমি সবসময় আছি, ঠিক আছে, ডাউটের কোনো জায়গা নেই। আমি মানে এতদিন ধরে কাজটা করছি, মাইলেসেলের প্রোডাক্টগুলো অলরেডি ইউজ করেছি, আমার টিম এতগুলো ডিস্ট্রিবিউটার আছে তারা ইউজ করছে, তো প্রোডাক্ট নিয়ে ম্যাডাম ডাউটের কোনো জায়গাই নেই। ঠিক আছে, আপনি ধরো আমি যখন কাউকে ফলো আপ করি আমি কিভাবে বলি, যে ম্যাডাম দেখুন আজকে আপনি প্রথমবার সাবজেক্টটা দেখলেন, হতে পারে আপনার প্রোডাক্ট নিয়ে অনেক ডাউট আছে বা অনেক কোশ্চেন আছে, আপনার মনে হতে পারে জিনিসগুলো কেমন হবে, জিনিসগুলো ভালো হবে কিনা, যেটা তার মনের মধ্যে চলছে অলরেডি। তো সেটা আমি তাকে বলি যে আপনার মনে হতে পারে যে আজকে প্রোডাক্টগুলো কেমন হবে, আদৌ ভালো হবে কিনা জিনিসগুলো। বাট আমি আপনাকে একটা কথা বলতে পারি, আমি এই বিজনেসে ম্যাডাম 5 বছর আছি। তো 5 বছরে আমি কয়েক হাজার হাজার মানুষকে আমি কিন্তু মাইলেসেলের প্রোডাক্ট কিন্তু ইউজ করেছি। এখনো পর্যন্ত প্রোডাক্টের কোনো নেগেটিভ ফিডব্যাক কিন্তু ম্যাডাম আমার কাছে আসেনি। তো আমি আপনাকে এটুকুনি ভরসা দিয়ে বলতে পারি ম্যাডাম, আজকে হয়তো আপনি মিনিমাম কেনাকাটা দিয়ে শুরু করছেন, বাট একবার যদি আপনি মাইলেসেলের প্রোডাক্টগুলো ব্যবহার করেন না, কালকে আপনি নিজে আমাকে ফোন করে বলবেন যে স্যার সত্যি শুরুর দিন আপনি যে কথাটা বলেছিলেন প্রোডাক্টগুলো খুব ভালো, সত্যি আপনি ঠিক বলেছিলেন, প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি, প্রোডাক্টগুলো আমার ভীষণ ভালো লেগেছে, এই কথাটা আপনি আমাকে ফোন করে বলবেন। তাহলে এই টাইপের কিছু জিনিস তাকে বলা, কি বললাম বোঝা গেল, যাতে ভরসাটা দেওয়া। কি বললাম ক্লিয়ার? যে যত ভালোভাবে সামনে মানুষকে ভরসা দিতে পারবে তার ক্লোজিং তত তাড়াতাড়ি হবে। ক্লিয়ার সবার কাছে? এবং ভরসা কিভাবে দিতে হয়, স্টার্ট কিভাবে করতে হয়, এগুলোর অলরেডি পার্ট ওয়াইজ ভিডিও করা আছে, ওগুলো আপনারা দেখবেন, ক্লিয়ার হয়ে যাবে। ফলো আপে একটা কোর্স আছে যেখানে 4টে ভিডিও আছে, এই 4টে টপিকের উপর 4টে ভিডিও আছে। একটা হচ্ছে ফলো আপ আমরা শুরু কিভাবে করব, সেকেন্ড লিখলাম আমরা ফলো আপটাতে ভরসা কিভাবে দেবো, থার্ড লিখবো কি সিনিয়রকে ফলো আপে আমরা লাইনে কিভাবে নেব। সি নম্বর পয়েন্টে লিখুন সিনিয়রকে কিভাবে আমরা কলে নেব, সিনিয়রকে কিভাবে আমরা কলে নেব, সিনিয়রকে কিভাবে আমরা কলে নেব, থার্ড পয়েন্টে লিখুন সিনিয়রকে কিভাবে আমরা কলে নেব। প্রথম যখন যারা ফলো আপ করবেন, প্রথম প্রথম সাপোজ সবে সবে আপনি ফলো আপ স্টার্ট করেছেন, অলওয়েজ সিনিয়রকে লাইনে নিয়ে ফলো আপগুলো করবেন। প্রথম প্রথম যখন আপনি ফলো আপ করছেন, অলওয়েজ সিনিয়রকে লাইনে নিয়ে ফলো আপগুলো করবেন। সিনিয়রকে লাইনে নিয়ে ফলো আপ করবেন মানে এমন নয় যে আপনি তো কাউকে আপনার প্রসপেক্টকে ফোন করলেন, ফোন করে জিজ্ঞেস করলেন স্যার আপনি সাবজেক্টটা দেখেছেন, বললে হ্যাঁ দেখেছি, তারপরে আপনি বলে দিলেন দেখুন স্যার আমি তো বেশি কিছু জানি না, আমি আমার সিনিয়রকে লাইনে নিচ্ছি, আপনি ওনার সাথে কথা বলে নিন, এমনটা কিন্তু একদমই নয়। সিনিয়রকে লাইনে নেওয়ার মানে হচ্ছে আপনি তার সাথে অন্তত 10-15 মিনিট কথা বলেছেন, বলে আপনার যতটা বোঝানোর ক্ষমতা আছে আপনি বুঝিয়েছেন, তারপরে আরও তাকে বোঝানোর জন্য সিনিয়রকে লাইনে নিলেন। এমনটা নয় আপনি তাকে ফোন করলেন দুটো লাইন বলেই দাঁড়ান দাঁড়ান স্যার আমি আমার সিনিয়রকে লাইনে নিচ্ছি, সিনিয়র আপনার সাথে কথা বলে নেবে। এই ভুলটা কেউ করবেন না, ওই ফলো আপে কোনো রেজাল্ট আসবে না কিন্তু। ওরম ভাবে ওই একটা দুটো লাইন বলে আপনি সিনিয়রকে লাইনে নিয়ে নেবেন, ওরম ফলো আপ করলে কিন্তু কোনো রেজাল্ট আসবে না। আপনাকে মিনিমাম 10 মিনিট তার সাথে তাকে কথা বলতে হবে, আপনি যতটা জানেন তাকে সেটাকে বোঝানোর চেষ্টা করুন, তারপরে সিনিয়রকে লাইনে নিন। ঠিক আছে, তো সিনিয়রকে আমরা লাইনে কিভাবে নেবো, অনেকে আমরা কি স্যার আপনি একটু দাঁড়ান আমি আমার সিনিয়রকে ফোন করছি, তো এইভাবে যদি আমরা লাইনে নিই তো তার কোনো ভ্যালু থাকবে না। কি বললাম বোঝা গেল? তো তাকে আমরা কি বলে ইন্ট্রোডিউস করে লাইনে নেব সেটাও কিন্তু আমাদেরকে শিখতে হবে। ওকে, কিভাবে আমরা এডিফিকেশন করবো এগুলোকে বলা হচ্ছে এডিফিকেশন, ঠিক আছে, তো এডিফিকেশনটাও কিন্তু আমাদেরকে শিখতে হবে। ওকে, আজকে আপনি আপনার সিনিয়রকে এডিফাই করবেন, কালকে আপনার যখন টিম হয়ে যাবে আপনার টিম মেম্বাররা তখন আপনাকে এডিফাই করবে, ঠিক আছে, আপনাকে এডিফিকেশন করবে। কি বললাম ক্লিয়ার হয়ে গেল? তো সিনিয়রকে কিভাবে আমরা হাইলাইট করবো এটা আমাদেরকে শিখতে হবে, কিছু কথা তার সম্বন্ধে বলে দেন তাকে আমরা লাইনে নেবো। এমন নয় যে আমরা বললাম আপনি একটু দাঁড়ান আমি আমার স্যারকে ফোন করছি, আপনি একটু দাঁড়ান আমি আমার ম্যাডামকে ফোন করছি, আপনি ওনার সাথে কথা বলে নিন উনি আপনাকে সব বুঝিয়ে দেবে। এমন ব্যাপারটা কিন্তু একদমই নয়। কি বললাম বোঝা গেল? ক্লিয়ার? থার্ড পয়েন্টে আমরা কি লিখলাম, সিনিয়রকে আমরা কিভাবে লাইনে নেব সেটা আমাদেরকে শিখতে হবে। ফোর্থ পয়েন্ট লিখুন মানে ডি, ডি তে লিখুন ABCD, ডি তে লিখুন আমরা আর্জেন্সি কিভাবে ক্রিয়েট করব বা তৈরি করব। আমরা আর্জেন্সি কিভাবে তৈরি করব, আর্জেন্সি মানে কি লিখে নিন তারপরে বলছি। আর্জেন্সিটা মানে কি, কিভাবে আমরা আর্জেন্সি তৈরি করব। আর্জেন্সি মানে হচ্ছে সাপোজ একটা সিদ্ধান্ত, যেটা সামনের মানুষ ভাবছে যে ঠিক আছে আমি করবো বাট আমি 2 দিন পরে করবো, তাকে আমরা এমন কি বলবো যাতে সে সিদ্ধান্তটা 2 দিন পরে না নিয়ে সে সিদ্ধান্তটা এখনই নেয়, সেটাকেই বলা হয় হচ্ছে আর্জেন্সি। প্রত্যেকটা জায়গায় আমরা যখন কোনো জায়গায় যাই, কোনো কিছু কেনাকাটা করতে যাই, বড় বড় শপিং মলে যখন কোনো অফার চলে,
তো সেগুলো কিন্তু প্রত্যেকটা একটা আর্জেন্সি ক্রিয়েট করা থাকে যে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত বা এই দিন থেকে এই দিন পর্যন্ত অফারটা চলবে। এমন না যে আনলিমিটেড টাইমের জন্য অফার চলবে। সাপোজ পুজো আসলে ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডেজ চলে আমরা জানি। তো সেটা কি এমন হয় যে আনলিমিটেড টাইমের জন্য চলতেই থাকবে চলতে থাকবে, টাইম বাধা ধরা থাকে যে এই তারিখ থেকে শুরু হবে, এই তারিখ পর্যন্ত এটা চলবে। ঠিক আছে, তো ওটা কি আর্জেন্সি যে আপনাকে কেনাকাটা করলে ওই সময় আপনাকে কেনাকাটাটা করতে হবে। তো একটা আর্জেন্সি ক্রিয়েট করা থাকে, আনলিমিটেড টাইম কিন্তু দেওয়া থাকে না। তো আমরাও কিভাবে আর্জেন্সি ক্রিয়েট করব যাতে সামনের মানুষ যে সিদ্ধান্তটা পরে নেবে ভাবছে, আর ম্যাক্সিমাম মানুষের কি হয় ওই পরে নেওয়ার চিন্তা করে আর নেওয়াই হয় না। তো সেই জায়গা থেকে তাকে আমরা এমন কি বলবো যাতে সেই সিদ্ধান্তটা এখনই নেওয়ার চেষ্টা করে। কারণ পরে নিলে তার সে কিছু কিছু এক্সট্রা পাবে। পরে যদি সে 1,000 টাকা দিয়ে স্টার্ট করে তাকে কি কোম্পানি বেশি প্রোডাক্ট দেবে, আর এখন স্টার্ট করলে কম প্রোডাক্ট দেবে? এমন একদমই নয়। পরে স্টার্ট করলো যে প্রোডাক্ট পাবে, এখন স্টার্ট করলো সেই প্রোডাক্টই পাবে। বাট সে পরের কথা ভেবে হয়তো সে আর সিদ্ধান্তটাই নিতে ভুলে গেল পরবর্তীকালে। তার জন্য আমরা চাইবো যতটা ফাস্ট সে সিদ্ধান্ত নিয়ে বিজনেসটা শুরু করবে ততটাই ভালো। কি বললাম বোঝা গেল? তার জন্য আমাদেরকে শিখতে হবে আর্জেন্সি কিভাবে ক্রিয়েট করতে হয়। ক্লিয়ার? তাহলে ডি নম্বর পয়েন্টে আমরা কি লিখলাম, আমরা আর্জেন্সিটা কিভাবে ক্রিয়েট করব। তাহলে এই চারটে পয়েন্টের উপরে ফলো আপের একটা কোর্স আছে। চারটে পয়েন্টের উপরে আমি গ্রুপে শেয়ার করে দেবো। চারটে পয়েন্টের উপরে ফলো আপের একটা কোর্স আছে, এই প্রত্যেকটা পার্টের একটা একটা করে ভিডিও আছে। কতক্ষণের ভিডিও? সাপোজ ফার্স্ট আমরা কি লিখেছিলাম, ফলো আপটা আমরা শুরু কিভাবে করব এটা নিয়ে ধরুন 10 মিনিট একটা ভিডিও আছে। সেকেন্ড কি লিখলাম, আমরা ভরসা কিভাবে দেবো সেটা নিয়ে ধরুন একটা 10 মিনিটের ভিডিও আছে। তো এরকম চারটে পার্ট নিয়ে ছোট 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 চারটে ভিডিও আছে, ওই ভিডিওগুলো আপনারা ভালোভাবে দেখবেন। তাহলে এই চারটে পার্টি কিন্তু আপনাদের ভালোভাবে কিন্তু রেডি হয়ে যাবে। ওকে, চারটে পার্টি কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে যাবে যে এই চারটে পার্ট আমরা কিভাবে করব। তাহলে এই পয়েন্টটা কমপ্লিট হয়ে গেল, 8 নম্বর পয়েন্ট তাহলে কমপ্লিট হয়ে গেল। 8 নম্বর পয়েন্টে আমরা কি লিখলাম, এই চারটে পার্টকে আমাদেরকে রেডি করতে হবে। স্টার্ট কিভাবে করব, ভরসা কিভাবে দেবো, সিনিয়রকে কিভাবে লাইনে নেবো, আর একটা হচ্ছে আর্জেন্সি কিভাবে ক্রিয়েট করবো। এই চারটে পার্ট আমাদেরকে রেডি করতে হবে। এবার 9 নম্বর পয়েন্টে লিখুন। নয় তো? 9 নম্বর পয়েন্টে লিখুন। 9 নম্বর পয়েন্টে লিখুন, ফলো আপের জন্য আমাদেরকে অবজেকশন হ্যান্ডলিং শিখতে হবে। ফলো আপের জন্য আমাদেরকে অবজেকশন হ্যান্ডলিং, অবজেকশন মানে মার্কেট থেকে এমন এমন কিছু কোশ্চেন যেগুলো আমাদের সামনে কন্টিনিউয়াস আসে, সেই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তবেই কিন্তু আমরা ফলো আপ থেকে রেজাল্ট বার করতে পারবো। তো নেক্সট পয়েন্টে লিখে রাখুন যে আমাদেরকে ফলো আপের জন্য অবজেকশন হ্যান্ডলিংটা ভালোভাবে শিখতে হবে। 10 থেকে 15টা কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলোর উত্তরটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। অবজেকশন হ্যান্ডলিংটা আমাদেরকে ভালোভাবে শিখতে হবে ফলো আপের জন্য। অবজেকশন হ্যান্ডলিং, ফলো আপের জন্য আমাদেরকে অবজেকশন হ্যান্ডলিংটা ভালোভাবে শিখতে হবে। 10 থেকে 15টা বেসিক কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলোর অ্যান্সার যদি আপনি ভালোভাবে জেনে নেন তাহলে মোটামুটি আপনি ফলো আপ করতে পারবেন। ঠিক আছে, যে কোশ্চেনগুলো বেশি ফ্রিকোয়েন্ট আমাদের সামনে আসে। যেমন সাপোজ ফলো আপ করছেন, সবই কথা বললেন, কেউ বললো আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করি তারপরে বলবো, এটা একটা কমন অবজেকশন। যেটা আপনি যদি 10টা হাউস ওয়াইফের সাথে কথা বলেন 9জনই আপনাকে এই অবজেকশনটা দেবে। তাহলে আপনাকে জানতে হবে যে এরকম একটা অবজেকশন যদি আমার সামনে আসে এটাকে আমি কিভাবে হ্যান্ডেল করবো। সাপোজ কে বললো যে আমি করবো ম্যাডাম সব ঠিক আছে বাট আমার কাছে এখন টাকা নেই, তাহলে এই অবজেকশনটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন। তো সেই জিনিসগুলো আপনাকে জানতে হবে, শিখতে হবে। কি বললাম বোঝা গেল? আমি নেক্সট দিন যে সেশনটা হবে সেই সেশনে আমি অবজেকশন হ্যান্ডলিং একটা সেশন নেব। ঠিক আছে, নেক্সট দিন যেদিন আমি গ্রুপে পোস্ট করবো সেশনের কথা, আমি দেখছি যদি কালকে করা যায় কালকেও করতে পারি। তো নেক্সট দিন আমি যেদিন সেশনটা নেব সেই সেশনে আমি অবজেকশন হ্যান্ডলিং এর সেশন নেবো। ওখানে অবজেকশন হ্যান্ডলিং আমরা কিভাবে করব সেগুলো আমরা ভালোভাবে দেখে নেবো, এবং প্রত্যেকটা অবজেকশনের অ্যান্সারও আমি আপনাদেরকে দিয়ে দেবো যে ওই অবজেকশনগুলোকে কিভাবে আমরা হ্যান্ডেল করবো। কি বললাম বোঝা গেল? বাট এটা আমাদেরকে শিখতে হবে। আর অবজেকশন হ্যান্ডলিং এর অনেক ভিডিও আমাদের ইউটিউবে অলরেডি আপলোড করা আছে, বড় বড় ট্রেনিং আপলোড করা আছে, ওগুলোকে আপনারা বারবার দেখুন। তাহলে ওখান থেকেও কিন্তু আপনারা অবজেকশন হ্যান্ডলিংটা কিন্তু ভালোভাবে শিখে যাবেন। তাহলে এইটা গেল আমাদের টোটাল ফলো আপ। তাহলে কি কি শিখতে হবে আমরা বুঝে গেছি। বেসিক এই চারটে পার্ট যেটা আমরা এর আগে লিখলাম সেটা রেডি করতে হবে। অবজেকশন হ্যান্ডলিং যেগুলো আছে সেটাও আমাদেরকে কিন্তু ভালোভাবে রেডি করতে হবে। আর কেউ যদি কোনো ডাউট আমাদেরকে না জিজ্ঞেস করে তাহলে আমাদেরকে যেখানে আমরা চারটে না তিনটে পয়েন্ট লিখলাম ওই পয়েন্টগুলো আমাদেরকে তুলে সেই টপিকগুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে। এটাই হচ্ছে আমাদের বেসিক ফলো আপ। আর একটা কি বললাম, যে যত ভালো ভরসা দিতে পারবে তার ফলো আপ থেকে জয়নিং কিন্তু তত বেশি আসবে। যে যত মানুষকে ভরসা দিতে পারবে সেই ফলো আপ থেকে কিন্তু জয়নিং তত বেশি আসবে। কি বললাম বোঝা গেল? ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? একবার সবাইকে চ্যাট বক্সে জিজ্ঞেস করি। সবাইকে একবার বলো চ্যাট বক্সে একবার টাইপ করুন সবার কাছে ক্লিয়ার।
ওকে। তো এই যে চারটে পার্ট যেটা আমরা লিখলাম, যে একটা হচ্ছে স্টার্ট কিভাবে করব, একটা হচ্ছে আমরা ভরসা কিভাবে দেব, তো আমি কিছু কিছু মানুষকে এই পার্টগুলো এখন জিজ্ঞাসা করব, তারা ওটাকে বলবে। ওকে? যারা অলরেডি অনেকগুলো দিন ধরে তারা কাজ করছেন, এরকম কিছু মানুষকে আমি একটা একটা করে পার্ট বলবো। আর এটার অলরেডি ভিডিও আছে, কোনো অসুবিধা নেই। যারা সাপোজ আজকে নতুন সেশনটা অ্যাটেন্ড করছেন তাদেরকে বলবো আপনারা একবার ভিডিওগুলো দেখে নেবেন, সেখান থেকে আপনারা শিখে যাবেন। আর এখনো যাদেরকে আমি বলতে দিচ্ছি তাদের থেকেও শুনুন, সেখান থেকেও আপনারা শিখে যাবেন এই চারটে পার্টকে আমরা কিভাবে করবো। একটা হচ্ছে আমরা স্টার্ট কিভাবে করব, ভরসা কিভাবে দেবো, আর একটা হচ্ছে আমরা সিনিয়রকে কিভাবে লাইনে নেব, আর একটা হচ্ছে আমরা আর্জেন্সি কিভাবে ক্রিয়েট করবো। তো চারটে পার্ট আমি কিছু মানুষকে জিজ্ঞেস করবো, তো তারা অ্যান্সার দেবে, সেখান থেকে আপনারা রেডি করে নেবেন। ফার্স্টে আমি আমাদের অমিত স্যারের কাছে আসি। স্যার একটু আনমিউট করুন। হ্যাঁ স্যার, গুড ইভিনিং স্যার, গুড বলুন। ইভিনিং স্যার, গুড ইভিনিং স্যার। তো অমিত স্যারকে বলো স্যার, আমরা ফার্স্ট পার্টটা হচ্ছে আমরা স্টার্ট কিভাবে করব, এই পার্টটা সবাইকে আপনি একবার করে দেখান, আমার সাথেই করুন। আমি আপনার প্রেজেন্টেশনটা দেখেছি, আপনি আমাকে সাবজেক্টটা দেখিয়েছেন, আমি মিটিংটা অ্যাটেন্ড করেছি। আমি একজন স্টুডেন্ট, পড়াশোনা করছিলাম, এখন কোনো কাজবাজ করছি না। ঠিক আছে, এখন ঘরে বসে আছি, কাজ খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে আপনার সাথে আলাপ হয়েছে, আপনি আমাকে মিটিংটা দেখিয়েছেন। এবার মিটিংয়ের পরে আপনি আমাকে কল করেছেন ফার্স্ট পার্টটা কিভাবে আপনি ফলো আপটা শুরু করবেন। ঠিক আছে, এটা করুন। আমি সাপোজ প্রসপেক্ট, একদম মানে আমি ডিস্ট্রিবিউটর না, আমি প্রসপেক্ট, আমি সাবজেক্টটা প্রথমবার দেখেছি, আর অমিত স্যার আমাকে ফলো আপ করবে প্রথমটা, সেটা হচ্ছে শুরুটা কিভাবে করবে, সেটা একবার সবাই দেখে একদম নিন। স্যার, একদম স্যার। স্টার্ট করুন। তো স্যার, আপনাকে তো আমি কালকে সেশনটা পাঠিয়েছিলাম, তো আপনি সেশনটা হ্যাঁ স্যার। দেখেছেন দেখলাম। তো সেশনটা লাস্ট পর্যন্ত ছিলেন তো স্যার, নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিটিংটা লাস্ট পর্যন্তই আমি অ্যাটেন্ড করেছি স্যার। আপনি যখন সেশনটা দেখেছিলেন স্যার, তখন বিভিন্ন জায়গা থেকে মানুষ অ্যাটেন্ড করেছিল, এটাও দেখেছেন। মালদা, হ্যাঁ বাঁকুড়া, বিষ্ণুপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, নদিয়া, সব জায়গাতেই মানুষ ছিল। ঠিক, এবং স্যার অনেক কিছু মানুষ কিছু ছিলেন পয়েন্ট আগের নিয়ে, সেশনটাতে, হ্যাঁ। একদম একদম স্যার কিছু পয়েন্ট নিয়ে বলেছিল যে এখানে আমরা কাজটা বাড়িতে বসে করতে পারি, এখান থেকে দেশে বিদেশে ঘুরতে যেতে পারি। স্যার কিছু দেখিয়েছিল আপনাকে, মানে ট্যুরে ঘুরতে যাওয়ার কিছু দেখিয়েছিল। তো এখান থেকে আমরা অনেক সম্মানের জায়গাটা পেতে পারি, যে সম্মান, অনেক কিছু দেখিয়েছিল স্যার। তো এখান থেকে আমরা নমিনি ফ্যাসিলিটি পাচ্ছি, এটা আমাদের ফ্যামিলির জন্য খুব একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। তারপরে এখান থেকে কিছু প্রোডাক্ট নিয়ে বলেছে। তো স্যারের সব থেকে ভালো কোন পয়েন্ট দুটো লেগেছে স্যার, একটু জানতে পারি? আমার সব থেকে স্যার যেটা ভালো লেগেছে, যে এই কাজটা আমি ঘরে বসে করতে পারবো, এই পয়েন্টটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে স্যার। একদম একদম একদম। তো স্যার, যেহেতু একটা স্টুডেন্ট বলেছিলেন সেই সময় যে আপনি স্টুডেন্ট, তো যেহেতু আপনি পড়াশোনা করছিলেন, তো এখনো করছেন নিশ্চয়ই, তো তার পাশাপাশি আপনি চাইলে যেটুকু সময় আপনি পড়াশোনা করছেন তার পাশাপাশি সময়টাকে কাজে লাগিয়ে, যে সময়টা আপনি মোবাইলে ওয়েস্ট করে দিচ্ছেন সেই সময়টাকে কাজে লাগিয়ে আপনি করতে পারবেন বাড়িতে বসে। তো যেখানে আপনাকে বাড়ির বাইরেও বেরাতে হবে না, আপনি বাড়ি থেকে করতে পারবেন, সেখানে গার্জেনেরও কোনো প্রবলেম আসবে না আশা করি। তো এটা আমিও যখন কাজটা শুরু করেছিলাম তখন আমারও কিন্তু এই পয়েন্টে ভালো লেগেছিল, যেহেতু আমি একটা জব করছি, তো তার পাশাপাশি আর একটা জব করতে তো যাওয়া সম্ভব না না। তো সেই ক্ষেত্রে যেহেতু ঠিক। আমারও ভালো লেগেছিল, এটা আমি বাড়িতে বসে করতে পারবো। তো আর কি পয়েন্ট ভালো লেগেছিল স্যার? আর যে পয়েন্টটা ভালো লেগেছে, আমি ঘুরতে খুব পছন্দ করি স্যার। তো একদম স্যার। স্যার বলছিলেন যেখান থেকে বিভিন্ন জায়গায় ট্যুর হয়, তো সেই জিনিসটাও আমার ভালো হ্যাঁ। লেগেছে। আচ্ছা 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 আচ্ছা। তো স্যারের মনে হয় ঘুরতে যেতে খুব ভালো লাগে, তাই তো? তাই তো স্যার? হ্যাঁ, ঘোরার অনেক শখ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রত্যেকটা মানুষেরই শখ থাকে, সেটা আমারও শখ। আজকে প্রত্যেকটা মানুষ চায় ঘুরতে যেতে, বাট সেখানে তাদের কাছে সময় থাকলে হয়তো টাকা থাকে না, আর টাকা থাকলে হয়তো সময় থাকে না। চাইলেও অনেক মানুষ হয়তো ঘুরতে যেতে পারে না। তো সেই জায়গা থেকে এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি কাজ করলে ইনকাম তো পাবেন, তার পাশাপাশি ঘুরতেও যেতে পারবেন, সেটা আবার ফ্রি অফ কস্টে। তাই না স্যার? বাহ। তো স্যার, এখানে আমাদের কাজটা কি করতে হবে এবং আমরা কিভাবে এখান থেকে ইনকাম পাবো, সেটা কি বুঝতে পেরেছেন স্যার? ওকে। তো একদম, তো অমিত স্যার অলরেডি ফার্স্ট পার্টটা ক্লিয়ার করে দিচ্ছি, আমি একবার জাস্ট জিসটা বলে দিই ফার্স্ট পার্টটা কি। ফার্স্ট পার্টে আমরা সাপোজ তাকে কল করলাম, বেসিক হাই হ্যালো, সে কেমন আছে না আছে এগুলো আমরা কথা বললাম, কথা বলার পর সে মিটিংটা দেখেছে কিনা সেটা জিজ্ঞেস করলাম। মিটিংটাতে শুধু সে না, তার মতো আরো অনেক ডিস্ট্রিক্ট থেকে কালকে মিটিংয়ে মানুষরা মিটিংটা দেখেছে, সেটা তাকে জিজ্ঞেস করলাম যে আপনি দেখেছেন কালকে মিটিংয়ে কত মানুষ ছিল, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষরা মিটিংটা অ্যাটেন্ড করেছেন, সেটা নিয়ে তার সাথে একটু কথা বললাম। দেন তাকে আমরা জিজ্ঞেস করলাম টোটাল মিটিংটাতে স্যার কিন্তু অনেকগুলো পয়েন্ট নিয়ে কথা বলেছে। ঠিক আছে, তো ওই সমস্ত পয়েন্টগুলোর মধ্যে পয়েন্টগুলো তাকে একটু ধরে দিলাম যে কি কি পয়েন্ট নিয়ে কথা হচ্ছে। যেমন স্যার মিটিংয়ে বলেছে এই কাজটা যদি আপনি করেন, এই কাজটাকে আপনি ঘরে বসে করতে পারেন, তার জন্য আপনাকে বাড়ির বাইরে বেরোনোর দরকার নেই। স্যার বলেছে এই কাজটা করলে আপনি আপনার স্বপ্নগুলোকে পূরণ করতে পারবেন, এবং অনেক মানুষ স্বপ্ন পূরণ করেছে, সেটা স্যার কালকে মিটিংয়ে দেখিয়েছেন। এই কাজটা করলে আপনি বিভিন্ন জায়গায় ঘোরার একটা সুযোগ পাবেন ফ্রি অফ কস্টে, সেটাও স্যার দেখিয়েছেন। তো এই সমস্ত কিছু দেখার পর আপনার এই সমস্ত কিছুর মধ্যে নিজের জন্য সব থেকে ভালো কোন পয়েন্টটা লেগেছে? ঠিক আছে, আমরা কখনো কাউকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করবো না যে আপনার সেশনটা কেমন লেগেছে।
কারণ কেমন লেগেছে অ্যান্সার বিভিন্ন কিছু হতে পারে, কেউ বলতে পারে আমার মোটামুটি লেগেছে, কেউ বলতে পারে আমার খুব ভালো লেগেছে। তো আমরা এরকম অ্যান্সার চাই না, আমরা চাই আমরা যেরকম অ্যান্সার চাইছি মানুষ আমাদেরকে সেরকম বলুক। কি বললাম বোঝা গেল? সাপোজ আপনার বাড়িতে একটা বিয়ে বাড়ি হয়েছে, অনুষ্ঠান হচ্ছে, ঠিক আছে, বিরাট বড়, আপনি বাড়িতে কারোর একটা বিয়ে দিয়েছেন। তো এটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, কাউ দেখবেন না যে আপনি ধরুন আপনার খাটনির সব টাকা খরচা করে আপনি সবাইকে খাওয়ালেন, বাট তারপরেও কিছু মানুষ বেরোনোর সময়, ইস মাংসটাতে না নুনটা কম হয়ে গেছিল, এইটাতে না একটু ঝাল বেশি হয়ে গেছিল, মানে খুদ ধরার মানুষ সবসময় থাকেই। ঠিক আছে, আপনি হয়তো আপনার রক্ত জল করা পয়সা সব শেষ করে ফেলেছেন আপনার বাড়ি একটা অনুষ্ঠান করতে গিয়ে, বাট তারপরেও কিন্তু যারাদেরকে আপনি ইনভাইট করেছেন তারা খাওয়ার পরে কিছু না কিছু খুদ নিয়ে কিন্তু বাড়ি যাবে। তো কখনো এইটা জিজ্ঞেস করবেন না যে আপনার আজকে খাওয়া দাওয়াটা কেমন লাগলো, ঠিক আছে, এটা জিজ্ঞেস করবেন যে সবকিছুর মধ্যে ম্যাডাম আপনার সব থেকে বেস্ট কোনটা লাগলো, ভালো সব থেকে কোনটা লাগলো। তাহলে কি হবে, খারাপটা অটোমেটিকলি আপনি বাদ দিয়ে দিলেন না, খারাপটাকে অটোমেটিকলি আপনি বাদ দিয়ে দিলেন। আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে এই চারটে জিনিসের মধ্যে আপনার সব থেকে ভালো কোনটা লেগেছে, তাহলে আপনি অবশ্যই যেটা বেশি ভালো লেগেছে সেটা বলবেন, কোনটা খারাপ লেগেছে নিশ্চয়ই আপনি সেটা বলতে যাবেন না, ঠিক কি না? তো আমাদের বিজনেসেও আমরা তাই বলবো। কি বললাম বোঝা গেল? কোনটা ভালো লেগেছে বা কি ভালো কতটা ভালো লেগেছে আমাদের জানার দরকার নেই, আমরা তাকে জিজ্ঞেস করবো যে এই পয়েন্টগুলো নিয়ে স্যার কথা বলেছে, আপনার সব থেকে নিজের জন্য সব থেকে বেশি কোনটা ভালো লেগেছে, ট্যুরেরটা ভালো লেগেছে বেশি না ইনকামেরটা ভালো লেগেছে বেশি, কোনটা ভালো লেগেছে বেশি, পয়েন্টগুলো তাকে আমরা ধরিয়ে দেবো। এবার সামনের মানুষ আমাদেরকে একটা পয়েন্ট বলবে যে আমার সাপোজ ট্যুরটা বেশি ভালো লেগেছে, কেউ বলতে পারে আমার কাজটা ঘরে বসে করা যাবে এটা বেশি ভালো লেগেছে। সামনের মানুষ আমাদেরকে যেই পয়েন্টটাই দেবে সেই পয়েন্টটাকে আমরা একটু হাইলাইট করবো। হাইলাইট করা মানে কি বলে, ওটাকে বলা হচ্ছে চেরি অন দ্য কেক, মানে কেকের উপর একটু যদি চেরি ছিটিয়ে দেন কি হবে না, দেখতে সুন্দর লাগবে, খেতে গিয়ে যদি একটু চেরি পরে একটু খেতেও ভালো লাগবে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে তাই, মানে জিনিসটাকে আরেকটু সুন্দর করে দিলেন আপনি। কেউ বলছে যে স্যার আমার ভালো লেগেছে, আমার ঘোরার ব্যাপারটা খুব ভালো লেগেছে, তা যেমন অমিত স্যার আমাকে জিজ্ঞেস করলো তাহলে ম্যাডাম বা স্যার আপনি তাহলে খুব ঘুরতে পছন্দ করেন তাই না? আমি হয়তো জিজ্ঞেস করলাম যে ম্যাডাম তাহলে আপাতত ম্যাডাম কোথায় কোথায় ঘোরা হয়েছে ইন্ডিয়াতে? তো আপনি বললেন যে স্যার আপাতত তো সেরকম কোথাও যেতে পারিনি, খুব বাট যাওয়ার খুব ইচ্ছা আছে। বাহ ম্যাডাম, তো ম্যাডামের ঘোরার খুব পছন্দ আছে ম্যাডাম, একদমই, কারণ যখন আমি এই কাজটা শুরু করেছিলাম না ম্যাডাম, আমারও এই পয়েন্টটা কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আর ঘুরতে ম্যাডাম আমিও খুব পছন্দ করি। আর সব থেকে বড় কথা, মার্কেটে অন্যান্য কাজ করে ইনকাম তো করা যায়, বাট ঘোরার সুযোগ কিন্তু অন্য কাছ থেকে পাওয়া যায় না। তো সেই জায়গায় সব থেকে বেস্ট পার্ট, এই কাজটা যদি আমরা করি এখান থেকে আমরা ইনকাম তো পাবোই, আবার তার পাশাপাশি ফ্রি অফ কস্টে ঘোরারও কিন্তু অনেক সুযোগ কিন্তু এখান থেকে আমরা পাবো। আমাদের সাথে ম্যাডাম প্রচুর মানুষ বিভিন্ন ট্যুর হয় সেই ট্যুরে কিন্তু যাচ্ছে। সামনে আমাদের একটা ভাইজ্যাগের ট্যুরের একটা অফার চলছে, সেই ট্যুরেও আমাদের সাথে প্রায় শয়ে শয়ে মানুষ ভাইজ্যাগে যাচ্ছে ম্যাডাম। তো আপনি যদি ভালোভাবে কাজ করেন নেক্সট কোনো না কোনো ট্যুরে আপনিও আমাদের সাথে যেতে পারবেন। তাহলে আমি কি করলাম, কেকের উপরে একটু চেরি ছিটিয়ে দিলাম। কি বললাম বোঝা গেল? মানে তার ওটা ভালো লেগেছিল, ভালো লাগার উপরে আর একটু ভালো লাগা বাড়িয়ে দিলাম। কি বললাম বোঝা গেল? সিম্পল জিনিস, ক্লিয়ার? তো আমাদের মেন কাজ হচ্ছে এটা যে আমরা সাপোজ যে পয়েন্টটা সে বললো সেই পয়েন্টটাকে আমরা একটু হাইলাইট করে দিলাম, একটু তাকে ভালো লাগে যেতে, তার সেই ব্যবস্থাটা আমরা করে দিলাম। কি বললাম বোঝা গেল? ক্লিয়ার? সেটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। এবার তাকে আবার জিজ্ঞেস করতে পারি যে ম্যাডাম আর কোন পয়েন্ট আপনার ভালো লেগেছে, বা স্যার আর কোন পয়েন্ট আপনার ভালো লেগেছে। দুটো পয়েন্ট ক্লিয়ার করুন, বেশি আর দরকার নেই। এমন না যে বারবার আপনি জিজ্ঞেস করতে আর কোনটা ভালো লেগেছে আর কোনটা ভালো লেগেছে, বেশি না, ম্যাক্সিমাম দুবার। ঠিক আছে, ফার্স্টে একটা জিজ্ঞেস করলেন সে বললো ট্যুর, সেকেন্ড একবার জিজ্ঞেস করলেন হয়তো সে বললো আমার স্বপ্ন পূরণ করে দেবে এটা বেশি ভালো লেগেছে, ওই দুটোই ক্লিয়ার করুন। কি বললাম বোঝা গেল? এটা গেল আমাদের ফার্স্ট পার্ট, ফার্স্ট পার্টে আমাদের এটাই। নেক্সট আমরা তখন কোথায় ঢুকবো, ডাউটে ঢুকবো, তার কি কোশ্চেন আছে না আছে সেগুলো শুনবো। কেউ যদি বলে যে আমরা স্যার আমাদের কোনো ডাউটই নেই, তখন আমরা খাতায় একটু আগে লিখেছি যে কেউ যদি বলে কোনো ডাউট নেই, কোন কোন টপিকগুলো নিয়ে আমরা কথা বলবো, সেগুলো সব হয়ে গেল। হওয়ার পরে তারপরে যাবে হচ্ছে ভরসা, তাকে আমরা ভরসা কিভাবে দেবো। ঠিক আছে, নেক্সট পার্ট ভরসা কিভাবে দেবো, এটা কে দেবে একবার হাত তুলুন। ভরসা কিভাবে দিতে হয় এটা কে করে দেখাবেন একবার হাত তুলুন। আমাদের সুজাতা ম্যাডাম হাত তুলেছে, সুজাতা ম্যাডামের কাছে আসি। জাস্ট ওয়েট, কোথায় গেল ম্যাডাম? পেয়েছি। সুজাতা ম্যাডাম আনমিউট করুন। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং ম্যাডাম। তো ম্যাডামকে বলবো ম্যাডাম এই ভরসা দেওয়ার পার্টটা আপনি একবার করুন। ঠিক আছে, স্যার আমাকেই আপনাকে ধরুন বলুন, বলবো? হ্যাঁ আমাকেই বলুন। ঠিক আছে, আমি সাবজেক্টটা দেখেছি, আপনি আমাকে সব ডাউট ফাউট যা যা আছে সব বুঝিয়ে দিয়েছেন। এবার আপনি আমাকে ভরসা দেবেন বিজনেসটা শুরু করার জন্য। ওকে? আচ্ছা। তো স্যার আপনাকে তো এতক্ষণ আমি কাজের বিষয়টা ডিটেলসে বললাম, আশা করি আপনার কাছে সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তো আশা হ্যাঁ করছি আপনি মোটামুটি একটা ভালো ক্লিয়ার হয়েছে ডিসিশন ম্যাডাম। নিয়ে কাজটা স্টার্ট করবেন, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। তো স্যার সেটা ছাড়াও আমি আপনাকে আমার দিক থেকে একটা কথা বলতে চাই যে স্যার আপনি একটা ভালো ডিসিশন নিয়ে কাজটা স্টার্ট করুন। আমার দিক থেকে আপনার মানে সাপোর্টের দিক থেকে কোনো তো প্রবলেম হবে না, আমি তো আছি। এছাড়াও আমাদের যে পুরো টিম মেম্বার আছে,
তো তারা কিন্তু আপনাকে সাপোর্ট করবে। তো আপনি যদি আমাদের হাতটা শক্ত করে ধরে থাকেন, আমরা কিন্তু কখনোই আপনার হাতটা ছাড়বো না। তো স্যারকে আমি সাপোজ আমার সাইড থেকে একটা কথা বলি, স্যার ধরুন আমি বাইরের মার্কেট আর আমাদের মার্কেটে, মানে ধরুন আমরা যে কাজটা করি হুম আমাদের মার্কেটে এবং বাইরের মার্কেটে কি তফাৎটা আমি আপনাকে বলি। ধরুন বাইরের মার্কেটে হুম স্যার হয়তো আপনি দেখছেন মানে একটা দোকানে, ধরুন হয়তো একটা কাপড় দোকান, সেটা হুম খুব ভালো চলছে। আপনি হয়তো হুম ভাবছেন যে আমি যদি কাপড় দোকানটার পাশে যদি একটা দোকান দিই, তো আপনিও নিশ্চয়ই ভালো সেল করতে পারবেন, তাই তো? হুম তো স্যার সেখানে যদি আপনি গিয়ে দোকানদারকে বলেন যে স্যার আপনার মতোই আমি একটা আপনার সাইডে দোকান দিতে চাই, তো কিভাবে কি করলে কি হবে, সে কি আদৌ কি স্যার আপনাকে শেখাবে? কখনোই শেখাবে না, তাই না? না, শেখাবে না। কেননা সে জানে যে আপনাকে যদি সে শেখায় তো তার বিজনেসে লস হবে। তো তার জন্য কি হয় স্যার, ওখানে কিন্তু কেউ আপনাকে মানে ওপরে তুলবে না, সকলেই আপনাকে টেনে নিচে নামানোর চেষ্টা করবে যে কিভাবে আপনি কাজটা থেকে মানে গ্রো না করতে পারেন। কিন্তু আমাদের এখানে কি হয় যে আমরা কিভাবে আপনাকে কাজটা ভালোভাবে শিখিয়ে ওপরে তোলার চেষ্টা করব, সেটাই কিন্তু আমাদের এখানে হয়। তো স্যারকে বলবো স্যার সাপোর্ট সিস্টেমের দিক থেকে কিন্তু আপনি কোনো মানে চিন্তা করবেন না, আমরা কিন্তু সবসময় আপনার পাশে থাকবো। ওকে। তো একদমই এইভাবে আমরা একটা সামনে মানুষকে কিন্তু ভরসা দেবো, ঠিক আছে? আমরা মার্কেটের একটা এক্সাম্পল দেবো। সাপোজ মার্কেটে যদি আপনি একটা অন্য কোনো বিজনেস করতে চান, সেখানে কিন্তু আপনাকে সাপোর্ট করার জন্য কিন্তু কেউই থাকবে না। সাপোজ আপনি মনে করলেন একটা, যেটা ম্যাডামই বললো যে আপনি যদি মনে করলেন একটা কাপড়ের দোকান খুলবেন, তো আপনার এলাকায় ধরুন কাপড়ের ব্যবসা করে কেউ একজন অলরেডি অনেক ভালো জায়গায় আছে। তো আপনার ইচ্ছা হলো যে আপনিও তার মতো কাপড়ের ব্যবসা করে একটা ভালো জায়গায় যাবেন। তো আপনি কাপড়ের ব্যবসা কার থেকে শিখবেন? যে মুদিখানার ব্যবসা করে তার থেকে? অবভিয়াসলি নয়। যে কাপড়ের ব্যবসা করে সেই আপনাকে শেখাতে পারবে কাপড়ের ব্যবসা কিভাবে করতে হয়। তা আপনি কি করলেন, আপনার এলাকায় সব থেকে বড় যে কাপড়ের দোকান তাকে গিয়ে জিজ্ঞেস করলেন যে স্যার আমি আপনার মতো এরকম একটা ব্যবসা করতে চাইছি এবং আপনার পাশে একটা দোকান নিয়ে আমি আপনার মতো একটা কাপড়ের ব্যবসা খুলবো। তো আপনি আমাকে একটু শেখাবেন এই ব্যবসাটা কিভাবে করতে হয়? আপনার কি মনে হয় সে আপনাকে কখনো শেখাবে? সামনের মানুষকে জিজ্ঞেস করুন, অবভিয়াসলি বলবে যে কখনোই সে আমাকে শেখাবে না। তো এটাই তাকে বলুন যে দেখুন ম্যাডাম, মার্কেটে বা স্যার মার্কেটে যাই আপনি করতে যান না কেন, সেখানে কিন্তু শেখানোর জন্য আপনাকে কেউই হেল্প করবে না। বাট এই বিজনেসে কিন্তু এমন নয়। এই বিজনেসে যারা অলরেডি একটা ভালো জায়গায় আছে, যারা জানে এই বিজনেসটাকে কিভাবে করতে হয়, সেরকম প্রত্যেকটা মানুষ কিন্তু আপনাকে হেল্প করবে এই বিজনেসটা কিভাবে আগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে আপনি একটা ভালো জায়গায় যাবেন, সেটাতে কিন্তু যারা অলরেডি ভালো জায়গায় আছে তারা আপনাকে হেল্প করবে। বাট নর্মাল মার্কেটে আপনি যদি একটা ব্যবসা করতে যান, সেখানে কিন্তু হেল্প করার আপনি কাউকেই পাশে পাবেন না। বরঞ্চ সবাই চাইবে যে কিভাবে আপনাকে পা ধরে টেনে নিচে নামানো যায়। কেউ আপনার হাত ধরে টেনে তোলার চেষ্টা কিন্তু কেউই করবে না। কি বললাম বোঝা গেল? তো এইভাবে তাকে আমরা ডিফারেন্সটা ক্লিয়ার করবো এবং এটাও বলবো যে আপনি বিজনেসটা শুরু করুন। আমি এটুকুনি বলতে পারি, আপনার যা যা আজকে স্বপ্ন আছে প্রত্যেকটা স্বপ্ন যতক্ষণ না ফুলফিল হচ্ছে আমি আপনার হাত ছাড়ছি না। কি বললাম বোঝা গেল? তো আপনি ভালোভাবে কাজটা শুরু করুন প্রত্যেকটা জায়গায়। শুধু আমি একা না, আমার এন্টায়ার টিম কিন্তু আপনাকে সাপোর্ট করবে ম্যাডাম। আপনি কাজটা পজিটিভ ডিসিশন নিয়ে শুরু করুন। আর এখানে 5 টাকা হারানোরও কোনো ভয় নেই, ঠিক আছে? আমি যে কথাটা একটু আগে বলছিলাম। তো এইভাবে কিন্তু সামনের মানুষকে আমরা ভরসা দিতে পারি। সেই পার্টটা কখন আসবে? যখন আমরা সব ডাউট টাউট সব ক্লিয়ার করা হয়ে গেছে, তার কোশ্চেন সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে, তাকে সব প্রসেস বুঝিয়ে দিয়েছি, তারপরে আমরা এই পার্টটা তাকে বুঝিয়ে বলবো। কি বললাম, ক্লিয়ার হয়ে গেল? থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম মিউট করে দিন। নেক্সট আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে আমরা আমাদের সিনিয়রকে লাইনে কিভাবে নেব। ঠিক আছে, সিনিয়রকে আমরা কিভাবে লাইনে নেব এই পার্টটা আমি জিজ্ঞেস করব। কে বলবে এই পার্টটা, সিনিয়রকে কিভাবে লাইনে নেব? আমাদের মেনোটা ম্যাডাম। আচ্ছা, ধরুন মোটামুটি কথা বলানোর পরে আপনার মনে হলো যে আমি আমার সিনিয়রকে লাইনে নিয়ে আহ, একটু কথা বলে দিলে ভালো হবে জিনিসটা। তো তখন ম্যাডাম কিভাবে কথাটা বলাবেন? ধরুন আমাকেই বলাবেন, আপনার সিনিয়রের সাথে কথা বলিয়ে দেবেন, কিভাবে বলাবেন ম্যাডাম? গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং ম্যাডাম। স্যার আপনি আপনার যত প্রশ্নগুলো ছিল, ডাউট ছিল, সব ক্লিয়ার করে দিয়েছি। আশা করি সবকিছু ক্লিয়ার হয়েছে, তাই তো হ্যাঁ, স্যার? মোটামুটি ম্যাডাম ক্লিয়ার হয়ে গেছে সবই। তো আপনি কাজটা শুরু করতে চাইছেন? হুম হুম হুম। তো আমি চাইছি যে আমি চাইছি যে মানুষটার হাত ধরে আমি এই বিজনেসে এসেছি, যে মানুষটা আমাকে সাপোর্ট করছে, আরো অনেক ইয়েকে টিম মেম্বারদেরকে সাপোর্ট করছে, সবাইকে ভালো একটা জায়গায় নিয়ে যাচ্ছে। তা আমি চাই স্যার সেই মানুষটা যদি ডাইরেক্টলি আপনার সঙ্গে কথা বলে, তাহলে আপনিও একটা বড় জায়গায় তাড়াতাড়ি পৌঁছতে পারবেন। তা আমি চাইছি সেই মানুষটার সঙ্গে আপনার সঙ্গে কথা বলে দিই। স্যার একটু ধরুন, যদি ম্যামকে পাই, সে একটা বড় র্যাঙ্ক আছে, তো বিজি মানুষ সবসময় পাওয়া যায় না। যদি পাই তাহলে আপনার কপালটা ভালো, একটু ধরুন আমি কলে নিচ্ছি। যদি পাই নিচ্ছি, আর যদি না পাই তাহলে আবার আপনাকে ঠিক ফোন আছে ম্যাডাম, পরে তাহলে করবো। আপনি কথা বলিয়ে দিন। হুম, হ্যাঁ, ম্যাম তো একটা বড় র্যাঙ্ক আছে, আপনি একটু ওকে সম্মানিত জানাবেন, সম্মান করবেন। সম্মান না করলে ওকে কেমন ম্যাডাম। একটা দেখেন না, সেই জন্য বলছি একটু সম্মান জানাবেন। গুড ইভিনিং বলে। ওকে ম্যাডাম, ওকে।
তো আমরা যখনই কোনো সিনিয়রকে আলটিমেটলি লাইনে নেবো, আর একটা জিনিস যেটা বলি, কখন আমরা এটা জিজ্ঞেস করবো না যে আপনি কাজটা শুরু করবেন তো বলার দরকার নেই। আপনি ধরে নিয়ে কথাটা বলুন, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এবং করবেন তো বললে হতে পারে ওখানে আপনি যেটা চাইলেন কি সিনিয়রকে লাইনে নিতে, হয়ে গেল অন্য একটা জায়গায়। ধরুন আমাকে কেউ বললে আপনি কাজটা করবেন তো, ঠিক আছে ম্যাডাম আমি আপনাকে ভেবে জানাচ্ছি। যখনই আমি বলে দিলাম ভেবে জানাচ্ছি, আপনি কিন্তু যাচ্ছিলেন সিনিয়রকে লাইনে নিতে, হয়ে গেল কি অবজেকশনে ঢুকে গেলেন, ভেবে জানাচ্ছি অবজেকশন। তখন আপনি চলে গেলেন অবজেকশন হ্যান্ডেলিং এ, কি বললাম বোঝা গেল, তখন আপনি অন্য জায়গায় চলে গেলেন। তো এইটা না, তখন আপনি অ্যাজিউম ক্লোজিং কাকে বলে, এটা একটা ওয়ার্ডটা শুনে রাখুন, ওটাকে বলে অ্যাজিউম ক্লোজিং। মানে আপনি ধরে নিয়ে, তার মনের কথাটা ধরে নিয়ে আপনি কথা বলছেন। মানে এটা কি, যে স্যার আমি তো আপনার মোটামুটি সব ডাউটগুলো ক্লিয়ার করে নিচ্ছি, এবং আমি ধরে নিচ্ছি যে আপনি বিজনেসটা আমার সাথে শুরু করবেন। তাকে জিজ্ঞেস করছেন না যে শুরু করবে কি করবে না, আপনি নিজে তাকে বলছেন যে এবং আমি জানি আপনি খুব তাড়াতাড়ি আমাদের সাথে বিজনেসটা শুরু করছেন। তাকে আমি কিন্তু জিজ্ঞেস করিনি সে শুরু করবে কি করবে না, আমি নিজে ধরে নিয়েছি এটা, এবং তাকে শোনাচ্ছি যে আমি এটা ধরে নিয়েছি। কি বললাম বোঝা গেল? দুটোর মধ্যে পার্থক্য আছে। আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে সিনিয়র লাইনে নেওয়ার আগে যে আপনি কি কাজটা শুরু করবেন, ধরুন সে বলে দিল যে না ম্যাডাম আমার একটু টাইম লাগে, আমি আপনাকে ভেবে জানাবো, তো হয়ে গেল সিনিয়র লাইনে নেওয়া। সিনিয়রকে লাইনে নেওয়া, যেতে গেলেন এইদিকে, চলে গেলেন এইদিকে। কি বললাম বোঝা গেল? তাহলে ওই জায়গাতে এইটা করা যাবে না। তখন আপনি কি করলেন, ধরে নিলেন, মানে অ্যাজিউম করে নিলেন। আপনি নিজেই ভেবে নিলেন যে সে শুরু করবে, এবং সেটা মনে মনে ভাবলেন না, তাকেও শোনালেন যে আমি এটা ভাবছি যে আপনি শুরু করবেন। কি বললাম বোঝা গেল? তো এরকম ভাবে তাকে কথাটাকে এইভাবে বলতে পারেন যে ম্যাডাম আমি তো আপনার সমস্ত কিছু ডাউটগুলো ক্লিয়ার করে দিয়েছি, এবং আমি জানি আপনি খুব তাড়াতাড়ি আমার সাথে বিজনেসটা শুরু করবেন। আমি জানি আপনি খুব তাড়াতাড়ি আমার সাথে কাজটা শুরু করছেন, আমি কিন্তু তাকে জিজ্ঞেস করিনি আপনি শুরু করবেন হ্যাঁ কি না, আমি ধরে নিয়েছি যে আপনি শুরু করবেন। তো ঠিক আছে, তো আমার মনে হচ্ছে যে আমি তো আপনাকে সাপোর্ট করবোই, বাট আজকে যে মানুষটা আমাকে সাপোর্ট করেছে, আমাকে বিজনেসে হেল্প করছে কাজটা করার জন্য, এবং শুধু আমাকে না আমার মতো আরো অনেক মানুষকে হেল্প করেছে আজকে এই বিজনেস একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, তো আমি চাই সেই মানুষটা যদি আপনাকে ডিরেক্ট সাপোর্ট করে, তাহলে কিন্তু এই বিজনেসে আপনি আরো অনেক তাড়াতাড়ি বড় জায়গায় যেতে পারবেন। তো আমার যে সিনিয়র আছে ওনার সাথে আমি আপনাকে একবার কথা বলে দিতে চাই। তো আপনি একটু ধরুন, স্যার তো অনেক সময় ব্যস্ত থাকে বা ম্যাডাম তো অনেক সময় ব্যস্ত থাকে, যদি পসিবল হয় আমি আপনার সাথে একবার কথা বলে দিচ্ছি। আর আমি এইটুকুনি বলতে পারি, ওনার সাথে কথা বললে আপনার কাজটা শুরু করার ইচ্ছা আরো অনেক বেড়ে যাবে, এবং আপনার যদি কোনো কোশ্চেন থাকে সেটাও আপনি ওনাকে জিজ্ঞেস করে নেবেন। এবং উনি খুব ভালো মানুষ, আপনি একবার কথা বলুন, কথা বললেই বুঝতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে একটু হাইলাইট করে তাকে আমরা সিনিয়রকে কিন্তু লাইনে নেবো, এমন নয় আপনি একটু দাঁড়ান আমি আমার স্যারকে লাইনে নিচ্ছি, হয়ে গেল কমপ্লিট, লাইনে লাইনে নিয়ে নিলেন। কি বললাম বোঝা গেল? যাকে লাইনে নিলেন তাকে একটু হাইলাইট করে নেবেন, যাতে তার কাছে, সামনের মানুষের কাছে, সামনের মানুষ তো আপনার সিনিয়রকে চেনে না জানে না, সে কোথায় আছে কি আছে কিছু জানে না, তাহলে সে তার কথাটাকে কখন ভ্যালু দেবে, যখন আপনি তাকে হাইলাইট করবেন। কি বললাম বোঝা গেল? ক্লিয়ার হলো? হ্যাঁ তো এটা হুম হচ্ছে হুম মেন ব্যাপার। clear। তো ম্যাডাম মিউট করে দিন। তা এটা গেল আমাদের আর্জেন্সি, সরি আমরা সিনিয়রকে কিভাবে লাইনে নেব। নেক্সট পার্ট, আমরা আর্জেন্সি কিভাবে ক্রিয়েট করব, এটা কে বলবেন? আর্জেন্সি কিভাবে ক্রিয়েট করব এটা কে বলবেন? হাত তুলে রাখুন। আমাদের ছন্দা ম্যাডাম বলছে বলবে, ওকে ছন্দা ম্যাডামের কাছে আসি। আমাদের জ্যোৎস্না ম্যাডাম বলছে বলবে, আচ্ছা জ্যোৎস্না ম্যাডামের কাছে আসি, ছন্দা ম্যাডাম তো অনেক দিন। পুরো নতুন মানুষের কাছে আসি। জাস্ট ওয়েট, আমি ম্যাডামকে আনমিউট করতে দিচ্ছি। হ্যাঁ ম্যাডাম আনমিউট করুন। গুড হ্যাঁ ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং ম্যাডাম। তো ম্যাডাম এই পার্টটা ধরুন, আপনি আমাকে সব ডাউট বুঝিয়ে দিয়েছেন, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে, আমি আপনাকে অবজেকশন দেবো। ঠিক আছে, তারপরে আপনি আমাকে আর্জেন্সিটা ক্রিয়েট করবেন, ঠিক আছে? আর্জেন্সি ক্রিয়েট করে আমাকে সিদ্ধান্তটা এখনই নেওয়ার কথা বলবেন। তো ম্যাডাম আমি তো মোটামুটি সবই দেখলাম, আমার ভালোও লাগলো ম্যাডাম, কাজটা আমি শুরুও করব। বাট ম্যাডাম আমার একটু সময় লাগবে, এই 1-2 দিনের মধ্যে তো ম্যাডাম পসিবল হবে না, মোটামুটি আমি আপনাকে 3-4 দিন পরে আমি আপনাকে ফোন করে নেবো ম্যাডাম, ঠিক আছে? ওকে স্যার, আপনি তো অলরেডি দেখেছেন যে মিটিং এ কত মানুষ ছিল, ইউটিউবে আরো মানুষ ছিল। তো আপনি মিটিং এ শেষ পর্যন্ত স্যার বলেছেন যে 15 জনের একটা ব্যাচ তৈরি করতে হবে। তো ওখানে 15 জনকে খুব ভালোভাবে কাজটা শেখাতে হবে, সে কয়েক মাসের মধ্যে যাতে ভালো জায়গা তৈরি করতে পারে। আচ্ছা স্যার তো টোটাল 15 জনের সিট আছে, তো ওখানে স্যার আমাকে মোট 3টে সিট দিয়েছে। তো অলরেডি আচ্ছা আচ্ছা। আপনার সঙ্গে কথা বলার আগে একজনের সঙ্গে কথা হয়ে গেছে, সে অলরেডি পেমেন্ট করে দিয়েছে। তো আপনার সঙ্গে কথা হচ্ছে তো আপনি আর 2টো সিট আছে, যদি আপনি ডিসিশন নেন তো আপনি নিতে পারেন। তো এখনো আমার 12 জনের সঙ্গে কথা বলতে বাকি আছে। এবার স্যার আপনি যদি এই মুহূর্তে ডিসিশন না নেন, যদি 2টো সিট যদি বুকিং হয়ে যায়, বাট আপনি যদি পরে টাকাটা পাঠান, তাহলে আপনাকে আমি আর সিটটা দিতে পারবো না। তো এখানে একটা জিনিস কি বলুন তো, ধরুন আপনি
কাজটা আগে দেখলেন, আগে বুঝলেন, কিন্তু ডিসিশনটা নিলেন না, আপনার পরে যে দেখলো বা বুঝলো সে ডিসিশনটা আগে নিল, তাহলে আমি তাকে আইডিটা দিলাম, তো আপনার আগে সে হয়ে গেল, তো আপনি তার পরে ডিসিশন নিলেন, তো আপনি পিছনে রয়ে গেলেন। তাহলে সিদ্ধান্তটা স্যার আপনি যদি আগে নেন বা নিয়ে যদি আইডিটা নিয়ে যদি আপনার কাজটা শুরু করতেন, তো আপনার পরে যারা আছে তো আপনি তাদের ইনকাম গুলো তো আপনি পেতেন বা তাদের বেনিফিট আপনি পেতেন। ওকে ওকে ওকে। তো এইভাবে আমরা আর্জেন্সিটা ক্রিয়েট করতে পারি দুরকম ভাবে। একটা হচ্ছে আমরা ব্যাচের কথা বলে আর্জেন্সি ক্রিয়েট করতে পারি, যেটা ম্যাডাম বললেন যে স্যার সেশনে বলেছেন যে আমাদের একটা 15 জনের একটা ব্যাচ তৈরি হবে। তো স্যারের তো অনেক বড় টিম, 15টা সিট তো স্যার টোটাল টিমের জন্য দিয়েছে। তো আমার কাছে কিন্তু মাত্র দুটো বা তিনটে, আমরা যেটা বলবো আমার কাছে কিন্তু দুটো তিনটে সিট আছে। দুটো বললে দুটো, তিনটে বললে তিনটে। তো তার মধ্যে কিন্তু আপনার সাথে কথা বলার আগেই আমার একজনের সাথে অলরেডি কথা হয়েছে, সে কিন্তু অলরেডি স্টার্ট করে নিয়েছে। আরও কিছু মানুষের সাথে এখনো রয়ে গেছে, যে প্রায় 10-12 জন রয়ে গেছে, যাদের সাথে এখনো আমার কথা হয়নি। তো আমার কাছে কিন্তু মাত্র দুটো সিট ফাঁকা আছে। তো 10-12 জনের সাথে কথা বললে কিন্তু দুটো সিট কিন্তু আজকে রাতের মধ্যে বা কালকে সকালের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ম্যাডাম বা স্যার ফুলফিল হয়ে যাবে। তো আপনি যদি এই মুহূর্তে ডিসিশনটা না নেন, আপনি যদি 3-4 দিন লেট করেন, তখন কিন্তু এই যে মিনিমাম কেনাকাটা দিয়ে কাজ করার যে অফারটা, এই অফারটা কিন্তু আমি আর আপনাকে কিন্তু তখন কিন্তু দিতে পারবো না। তখন যদি আপনি শুরু করতে চান, তখন কিন্তু আপনাকে একটু বেশি টাকার কেনাকাটা করে শুরুটা করতে হবে। বাট আপনি যদি এখন শুরু করে নেন এই ব্যাচের মধ্যে, তাহলে কিন্তু আপনি মিনিমাম কেনাকাটা দিয়েই কিন্তু কাজটা কিন্তু আপনি শুরু করতে পারবেন। তো এইভাবে তাকে কিন্তু আমরা আর্জেন্সিটা ক্রিয়েট করতে পারি। আর একটা জিনিস যেটা জ্যোৎস্না ম্যাডাম বললেন, যে আগে শুরু করার আর পরে শুরু করার মধ্যে একটা বেনিফিট বা কি লস কি লাভ, সেটাও আমরা সামনে মানুষকে ক্লিয়ার করতে পারি। যে দেখুন, আজকে আপনি সাবজেক্টটা দেখলেন আগে, বুঝলেন আগে, বাট আপনি সিদ্ধান্তটা সবার পরে গিয়ে নিলেন। আর আপনার পরে কেউ সাবজেক্টটা দেখলো, বুঝলো, সেই সিদ্ধান্তটা আপনার আগে গিয়ে নিল, তাহলে আইডিটা কার আগে হবে? যে আগে স্টার্ট করবে তার আইডি আগে হবে। তাহলে আপনি আপনার সাথে কথা বলার পরে আমি যার সাথে কথা বললাম, সেদিন সিদ্ধান্ত আপনার আগে নিয়ে নিল, তার আইডি আগে হয়ে গেল। আপনি 3-4 দিন পরে গিয়ে স্টার্ট করলেন, তাহলে কি হবে? আপনি যে বিজনেস করবেন তার থেকে সে বেনিফিট পাবে। বাট হতো কি উল্টোটা, যদি আপনি আগে স্টার্ট করতেন, তাহলে আপনার পরে যারা স্টার্ট করবে আমার সোর্সে, তাদের থেকে একটা বেনিফিট কিন্তু আপনি পাবেন। বাট সেই বেনিফিটের জায়গাটা কিন্তু আপনি হারালেন। ঠিক আছে? তো আপনাকে আমি একটাই কথা বলবো, এখানে তো হিউজ কোনো বড় ইনভেস্টমেন্টের কোনো ব্যাপার নেই। বেসিক কিছু টাকার কেনাকাটা, যদি মনে হয় যে এই মুহূর্তে আপনার কাছে টাকার কোনো প্রবলেম রয়েছে, তাহলে আপনি টাকাটা কোনো জায়গা থেকে অ্যারেঞ্জ করুন, অ্যারেঞ্জ করে ইমিডিয়েটলি সিদ্ধান্ত নিয়ে বিজনেসটা শুরু করুন। তখন যদি কেউ বলে যে স্যার একটু টাকার প্রবলেম আছে, তখন আমরা মানি রিলেটেড যে অবজেকশনটা, সেটা ভালোভাবে হ্যান্ডেল করবো। কি বললাম বোঝা গেল? সাপোজ আর্জেন্সি ক্রিয়েট করতে গিয়ে আমাদের মানি রিলেটেড অবজেকশনে আমরা ঢুকে গেলাম, হতেই পারে, কারণ তার মেন প্রবলেম টাকা, হয়তো সে সেই জন্য বলছিল যে আমি 3-4 দিন পরে করবো। তাহলে আমরা তখন ওই অবজেকশনটাকে একটু ভালোভাবে ক্লিয়ার করে দেবো, যে কেন সে টাকাটাকে এই মুহূর্তে অ্যারেঞ্জ করে বিজনেসটাকে শুরু করবে। কি বললাম বোঝা গেল? তো এইভাবে আমরা আর্জেন্সিটা ক্রিয়েট করবো, যাতে সে সিদ্ধান্তটা পরে না নিয়ে সিদ্ধান্তটা সে এখনই নেয়। কি বললাম বোঝা গেল? তো হ্যাঁ এটা স্যার। হচ্ছে মেন ব্যাপার। ওকে, ক্লিয়ার সবার কাছে? তো এই গেল 4টে পার্ট। আজকে তো আমি একজন একজন করে মানুষের থেকে জিজ্ঞেস করলাম, পরের দিন আমি ম্যাক্সিমাম মানুষকে জিজ্ঞেস করব। আপনারা সবাই এই 4টে পার্টের আমি অলরেডি গ্রুপে লিঙ্কটা পাঠিয়ে দেবো। সবাই এই 4টে পার্টকে ভালোভাবে রেডি করুন, যারা নতুন মানুষ আছেন সবাই এই 4টে পার্টকে ভালোভাবে রেডি করুন। এবং অবজেকশন হ্যান্ডলিং এর ভিডিও আমি গ্রুপে পাঠাবো, সেগুলোকেও বারবার দেখা। আলটিমেটলি সবাই শুরু করুন। নেক্সট যে কোনো সেশনে আমরা অবজেকশন হ্যান্ডলিং নিয়ে ভালোভাবে কথা বলবো। নেক্সট যেদিন সেশনটা হবে, সেই সেশনে আমাদের অবজেকশন হ্যান্ডলিং নিয়ে কথা হবে। অবজেকশন হ্যান্ডলিং আমরা কিভাবে করব, অবজেকশন হ্যান্ডলিং আমাদের ফর্মুলা কি আছে, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আলটিমেটলি আমরা আলোচনা করব। কি বললাম বোঝা গেল? তো আজকে যে পয়েন্টগুলো আমরা লিখে রাখলাম, এমন না যেগুলো খাতায় লিখে রেখে দিয়ে দিলাম, তারপরে এই খাতা একদিকে চলে গেল, আপনি একদিকে চলে গেলেন, এমনটা নয়। এই খাতাগুলো মাঝে মাঝে খুলে নিজেরাও একটু উল্টে পাল্টে দেখবেন যে কি লিখেছিলেন। ঠিক আছে? এবং এর মধ্যে থেকে কোন কোন জিনিসগুলো আপনি করছেন, কোন কোন জিনিসগুলো হয়তো আপনি মেনটেনই করছেন না, সেই জিনিসগুলো নিজে একবার চেক করবেন মাঝে মাঝে খাতাটাকে উল্টে পাল্টে। কি বললাম বোঝা গেল? তো ফলো আপ এমন কিছু টাফ জিনিস নয়। হয়তো ম্যাক্সিমাম ফলো আপ শিখতে 1 থেকে 2 সপ্তাহ যদি আপনি কন্টিনিউয়াস ফলো আপের ভিডিও দেখেন, ফলো আপগুলো নিয়ে প্র্যাকটিস করেন, তাহলে আপনি শিখে যাবেন। এবং ফলো আপ একটা এমন একটা জিনিস, যত করবেন তত তাড়াতাড়ি শিখবেন। আপনাকে শিখতেও হবে এবং তার পাশাপাশি ফলো আপ করতেও হবে, তখনই কিন্তু আপনি ভালোভাবে শিখতে পারবেন। তো বেসিক পার্টগুলো মোটামুটি রেডি হয়ে গেলে দেন কিন্তু ফলো আপটা করা শুরু করবেন। এবং প্রথম প্রথম ফলো আপগুলো সিনিয়রদেরকে নিয়ে করবেন। এবং অনেকে আমরা ভুলটা কি করি, সাপোজ সিনিয়রকে লাইনে নিয়ে ফলো আপ করছি, সিনিয়র একদিকে কথা বলছে, আপনি কি করলেন, ফোনটা রেখে দিয়ে আপনি আপনার অন্য কাজে ব্যস্ত। এই ভুলটা কেউ করবেন না। সিনিয়রদেরকে লাইনে নিয়ে ফলো আপ করার মানে কি? মানে হচ্ছে যে আমরা ফলো আপটা ভালোভাবে জানি না, সিনিয়ররা যদি লাইনে থেকে ফলো আপটা করে দেয়, তাহলে আমরা স্যারটা কিভাবে ফলো আপ করছে সেটা শুনতে পারবো, জানতে পারবো, কোথায় অবজেকশন হ্যান্ডলিং করছে, কোথায় কি বলছে, সেটা আমরা শুনে শুনে শিখতে পারবো। বাট সাপোজ সিনিয়রকে লাইনে নিয়ে আপনি কি করলেন, ফোনটা রেখে দিলেন, রেখে দিয়ে আপনি আপনার কাছে ব্যস্ত হয়ে গেলেন, আর সিনিয়র ওদিকে একা একা কথা বলছে, আপনি সিনিয়র কোনো কথাই শুনলেন না, তাহলে কি কোনো লাভ হবে ফলো আপে সিনিয়রকে লাইনে নিয়ে?
কোনো কিন্তু লাভ হবে না। তাহলে আপনার কাজকে সিনিয়র যখন ফলো আপ করছে আপনি মন দিয়ে ওটা ভালোভাবে শুনুন, স্যার কোথায় কি বলছে, কিভাবে বলছে, কোন জায়গায় কিভাবে অবজেকশন হ্যান্ডলিং করছে, কিভাবে বোঝাচ্ছে, সেটা ভালো করে শুনুন। শুনতে শুনতে গেলে রেডি হয়ে যাবে। কি বললাম সবার কাছে ক্লিয়ার হলো? আই থিঙ্ক সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। আর নেক্সট আমাদের কবে সেশন হবে সেটা জানিয়ে দেবো। আর আজকে রাত্রেবেলা পালান স্যারের সেশন আছে, সেশনটা কেউ মিস করবেন না। প্রত্যেকটা মানুষকে বলবো আজকে রাত্রেবেলা আমাদের যে সেশনটা আছে সেশনটা সবাই অ্যাটেন্ড করুন। কারণ আজকে আমাদের ভাইজ্যাগ নিয়ে যে অফারটা আমাদের নিউ লঞ্চ করা হয়েছে সেই অফারটা নিয়ে দারুণভাবে স্যার আজকে প্রমোশন করবে এবং অনেক গুড নিউজ আজকে সেশন থেকে আপনারা সবাই পাবেন। তো সেটা নিয়ে সবাই একটু ভালোভাবে প্ল্যানিং করুন, সেখান থেকে আপনারা সবাই জানতে পারবেন নেক্সট অফারটা আমরা কীভাবে অ্যাচিভমেন্ট করতে পারবো। আর একটা ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার আছে, সেটা হচ্ছে আমাদের টেলিগ্রামে একটা নিউ গ্রুপ ওপেন করা হয়েছে। কারা কারা জয়েন করেছেন আর কারা কারা এখনো জয়েন করেননি, কাদের কাদের জয়েন করা বাকি আছে, কাদের কাদের এখনো জয়েন করা বাকি আছে টেলিগ্রামে, সবাইকে বলবো টেলিগ্রামটা ডাউনলোড করে নিন। টেলিগ্রামে লগ ইন করতে গেলে যদি কোনো প্রবলেম হয় সিনিয়রদেরকে কল করে টেলিগ্রামটা ডাউনলোড করে নিন। কেন আমাদের টার্গেট বেকাসের মেন গ্রুপটা কিন্তু আমরা টেলিগ্রামে তৈরি করবো। কেন হোয়াটসঅ্যাপে একটা প্রবলেম আছে, প্রবলেমটা কি, হোয়াটসঅ্যাপে একটা গ্রুপে 1024 জনের বেশি মানুষকে অ্যাড করা যায় না। কতজন মানুষ, 1024 জন হয়ে গেলে আর গ্রুপে অ্যাড করা যায় না। তাহলে টার্গেট বেসে যেটা মেন গ্রুপ সেটা অনেকবার ফুলফিল হয়ে গেছিল, আমরা আবার একটা সেকেন্ড গ্রুপ ক্রিয়েট করছি। এরকম ভাবে চলতে থাকলে আমাদেরকে অনেক গ্রুপ ক্রিয়েট করতে হবে। তো যেহেতু বারবার বারবার নতুন নতুন গ্রুপ বানাতে হবে, আর টেলিগ্রামে কি, টেলিগ্রামে একটা গ্রুপে আমরা একসাথে 2 লাখ মানুষকে অ্যাড করতে পারি। কত লাখ? 2 লাখ। হোয়াটসঅ্যাপে 1024 জন, টেলিগ্রামে 2 লাখ মানুষকে একসাথে অ্যাড করা যেতে পারে। তো সেই জন্য আমরা টেলিগ্রাম গ্রুপটাকে ওপেন করে দিয়েছি। টেলিগ্রাম গ্রুপে অলরেডি প্রায় 300+ মানুষ অলরেডি অ্যাড হয়ে গেছে। বাট আমি জানি এখনো অনেক মানুষ যারা টেলিগ্রামে এখনো অ্যাড হয়নি। সবাইকে বলবো আপনারা আপনাদের টিমে যত ডিস্ট্রিবিউটার আছে সবাইকে ধরে ধরে টেলিগ্রামটা ডাউনলোড করান। সবার প্রথম নিজে একবার ডাউনলোড করে লগ ইন করে দেখে নিন টেলিগ্রামে কীভাবে লগ ইন করতে হচ্ছে। তারপরে ডিস্ট্রিবিউটারগুলোকে ফোন করে করে ডাউনলোড করান এবং টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করে দিন। কারণ আর কদিন পর থেকে কিন্তু টার্গেট বেকার্সের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্টিং হবে না, যা পোস্টিং হবে সব টেলিগ্রাম গ্রুপে পোস্টিং হবে। তো ওই জন্য ইমিডিয়েটলি আপনার টিমে যত ডিস্ট্রিবিউটার আছে সবাইকে টেলিগ্রাম গ্রুপটাকে জয়েন করান। কারণ টেলিগ্রাম গ্রুপেই সব মিটিংয়ের লিঙ্ক, সব আপডেট, সব কিছু জয়নিং সব কিন্তু টেলিগ্রামেই পোস্ট হবে। কি বললাম বোঝা গেল? স্যার আমি ম্যাডাম কি লিখেছেন, স্যার আমি ফলো আপে নিয়ে দ্বিতীয় কোশ্চেনটা জানতে চাইছি। দ্বিতীয় কোশ্চেন বলতে ম্যাডাম যে 4টে পার্ট ওই কোশ্চেন। আমি আপনাকে আনমিউট করছি, দাঁড়ান ম্যাডাম। ম্যাডামের নাম কি? আচ্ছা, ম্যাডাম দেখুন আমি আপনাকে আনমিউট করার অপশন দিয়েছি। হ্যালো, হ্যাঁ গুড ইভিনিং ম্যাডাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ম্যাডাম, আপনি ভালো আছেন? হুম। হ্যাঁ ম্যাডাম বলুন কি বলছি, বলছেন, দ্বিতীয় কোশ্চেন বলতে কোন ফলো কোশ্চেনটা আপ ম্যাডাম? করতে গিয়ে দুটো প্রবলেম হচ্ছে। মানে হ্যাঁ ম্যাডাম প্রথম বলুন। প্রথম ফলো আপ করছি, যেহেতু আপনারা যেটা শেখাচ্ছেন যে আর্জেন্সি ক্রিয়েট করার সময় বলছেন যে সিট বুক করতে, যেটা হুম বলছেন সেটা যারা ইন্টারেস্ট নিচ্ছে না তারা কোনোভাবেই ইন্টারেস্ট নেয় না আর কি। হুম। তা আমি তাকে বলছি যে আমার কাছে দুটো সিট আছে, একটা বুক হয়ে গেছে, একটা বুক করবো, এরকম আপনি যদি শুরু করেন তাহলে আমরা সিটটা বুক করতে পারি। সে হয়তো তারপরেও সেটা মানে গুরুত্ব মানে দিচ্ছে না। ইন্টারেস্ট সেটাতে হয়তো ইন্টারেস্ট নিচ্ছে না। তাকে দেখুন, কিভাবে মানে আর পরে কি কন্ট্যাক্ট করা উচিত বুঝতে হবে পেরেছি। না করা দেখুন উচিত ম্যাডাম হবে না? সব থেকে ভালো হবে যেটা ম্যাডাম, দেখুন প্রথম কথা হচ্ছে আমরা সবাইকে তো ম্যাডাম জয়েনিং করাতে পারবো না, এটা তো আমাদেরকে মেনে নিতে হবে, তাই না? যে সবাই কখনোই স্টার্ট করবে না। হয়তো সে আপনাকে বলছে যে আমি 2 দিন পরে করবো, 3 দিন পরে করবো, আপনি হয়তো সেখানে আর্জেন্সি ক্রিয়েট করছেন। বাট 2 দিন পরে করবো, 3 দিন পরে করবো, ওটা হয়তো তার এটা একটা ফেক অবজেকশন। ফেক অবজেকশন মানে সে অ্যাকচুয়ালি সাপোজ কাজটা শুরুই করতে চাইছে না, জাস্ট আপনাকে একটা বাহানা দিচ্ছে যে আমি এখন করবো না, আমি 4 দিন পরে করবো। এরকমও কিন্তু অনেক সময় হতে পারে। হয় আমি আপনাকে ডিরেক্টলি মুখের উপর না বলতে পারছি না যে না ম্যাডাম আমি কাজটা করবো না, আমি আপনাকে কি বলছি ম্যাডাম আপনি 3-4 দিন, আমি 3-4 দিন পরে কাজটা করবো, আমি আপনাকে মুখের উপর ডিরেক্টলি না বলছি না। এরকমও কিন্তু অনেক সময় হয়। আপনাকে কথা বলার মাধ্যমে জিনিসটা বুঝতে হবে যে অ্যাকচুয়াল তার মেন প্রবলেমটা কি, বা তার সাবজেক্টটা ভালো লাগেনি, বা তার মনের মধ্যে অন্য কোনো ডাউট রয়ে গেছে। তো সেই জিনিসটা আপনাকে তাকে ভালোভাবে একটু কথা বলার মাধ্যমে ওটাকে ভালোভাবে একটু বুঝে নিতে হবে যে তার মেন সমস্যাটা কোথায়, তার টাকার প্রবলেম, নাকি তার বাড়িতে হাজবেন্ডের প্রবলেম, না তার অ্যাকচুয়াল প্রবলেমটা কি, নাকি তার সাবজেক্টটা ক্লিয়ারই হয়নি, বা তার মনে হচ্ছে এরকম কোম্পানিতে মার্কেটে আমি আগে দেখেছি। তো অ্যাকচুয়াল তার ডাউটটা কি, সেই ডাউটটা আপনাকে আগে ভালোভাবে জানতে হবে। কি বললাম বোঝা গেল ম্যাডাম? ওই ডাউটটাকে আমাদেরকে সলভ করতে হবে। হয়তো সে আমাদেরকে বলছে যে আমি 2 দিন পরে করবো, হয়তো ওটা তার মেন প্রবলেম নয়, মেন প্রবলেম তার অন্য জায়গায়, সে সেটা আমাদের সামনে বলছেই না। তো যখন আপনি প্রত্যেকটা পার্টগুলোকে ভালোভাবে করবেন তো এই জিনিসটা কিছুটা হলেও কমবে। এবার তারপরেও কি ম্যাডাম আর্জেন্সি ক্রিয়েট করলে সবাই ইন্টারেস্ট দেখাবে? তারপরেও দেখাবে না, সবার ইন্টারেস্ট দেখানোর দরকারও নেই। কি বললাম বোঝা গেল ম্যাডাম? তার মধ্যে থেকেই আমরা কিছু মানুষকে পাবো যারা ইন্টারেস্ট দেখাবে, তাদেরকে নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাবো। বাট যে মানুষগুলো ধরুন না বললো বা ইন্টারেস্ট দেখালো না, বললো আমি ঠিক আছে ম্যাডাম আমি আপনাকে পরে জানাবো, সেই মানুষগুলোকে আমরা কি করবো? পুরোপুরি ফেলে দেবো? একদমই না। তাকে কি আমরা বারবার কল করবো? একদমই নয়। হয়তো আমরা ফলো আপ করলাম,
হয়তো তাকে আমরা আরেকবার ঘুরিয়ে পরবর্তীকালে আবার হয়তো কল করলাম, তারপরে তার সাথে কি করব, আমরা স্টেটাস মার্কেটিংটাকে ভালোভাবে শিখে তাকে আমরা বিন্দাস স্টেটাস দেখাবো। কি বললাম বোঝা গেল? যে প্রসপেক্ট গুলো আমাদেরকে নেগেটিভ দিচ্ছে বা না বলছে বা জয়নিং করছে না, তাদেরকে কি করবো, তাদেরকে সিম্পল স্টেটাস দেখাবো। আমরা যে স্টেটাস মার্কেটিংটা শিখছি গো ডিজিটাল ইবুক থেকে, তো সেই স্টেটাসটাকে আমরা ভালোভাবে দেখাবো। তাহলে কি হবে, সাপোজ সে আজকে কোনো কিছু একটা ভেবে আপনাকে নাটা বললো, ডিরেক্টলি বলেনি, ইনডিরেক্টলি আপনাকে নাই বললো, সে করলো না মানে কি, সে তো নাই বললো না, ইনডিরেক্টলি বললো, ডিরেক্টলি আপনাকে মুখের উপর না বলেনি, সে ঘুরিয়ে পেঁচিয়ে আপনাকে বললো আমি এখন করবো না। তাহলে আপনি কি করলেন, তাকে কন্টিনিউয়াসলি স্টেটাসগুলো ভালোভাবে দেখালেন। ঠিক আছে, স্টেটাস মানে তার হয়তো ডাউট ছিল যে এখান থেকে আদৌ কিছু হয় নাকি, বাট আপনি যদি প্রত্যেকটা দিন ভালোভাবে স্টেটাসগুলো দেন, জয়নিং এর স্টেটাস, কনসালটেন্টের স্টেটাস, বড় বড় প্রোগ্রাম হচ্ছে এই প্রোগ্রামের স্টেটাসগুলো, তাহলে আস্তে আস্তে কিন্তু তার মাইন্ড চেঞ্জ হওয়ার একটা চান্স কিন্তু আছে ওই স্টেটাসগুলোকে দেখে। কারণ শুরুর দিনে একবার সে সাবজেক্টটা দেখেছে, বাট যখন কন্টিনিউয়াস আপনার গ্রোথ দেখতে পাবে, আপনি এগাচ্ছেন সেটা দেখতে পাবে, এত মানুষকে দেখতে পাবে, তখন কিন্তু অনেক মানুষের কিন্তু মাইন্ড চেঞ্জ হয়। ঠিক আছে, আমার সাথে এরকম ঘটনা অনেক ঘটেছে, আপনার সাথেও এরকম ঘটনা ঘটবে ম্যাডাম। তার জন্য কি কন্টিনিউয়াসলি আমাদেরকে স্টেটাসগুলো দেখাতে হবে ম্যাডাম। কি বললাম বোঝা গেল? হ্যাঁ ম্যাডাম বলুন। একটা বলছি, মানে হ্যাঁ। অনেককে ইনভাইট করছি, হুম ভিডিও মানে বেশিরভাগ আমি ভিডিওটা দিই, হুম হুম। ভিডিওটা দিচ্ছি, কিন্তু ফলো আপের সময় তাদেরকে একটা টাইম দেওয়া হচ্ছে, তারা ফোনটা ধরছে না, তখন কি করা উচিত? ভিডিও দিচ্ছেন ম্যাডাম, ভিডিও যখন আপনি পাঠাচ্ছেন, প্রথম কথা দেখুন, অনেক মানুষ কি হয় না, হয়তো ভিডিও পাঠিয়ে দিলেন, সে হয়তো কেটে 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 দেখলো, পরে আসে আপনার ফোনে তুললো না, কারণ তার কাছে সাবজেক্টটা ক্লিয়ার হয়নি। ভিডিও পাঠালে প্রথম কথা চেষ্টা করুন ভিডিও, খুব এমার্জেন্সি না থাকলে ভিডিও না পাঠানোরই। ঠিক আছে, কারণ ভিডিও ম্যাক্সিমাম মানুষ নিজের টাইম মতো দেখতে গিয়ে পুরো ভিডিও কেউ দেখে না। জুম সেশনে আর ইউটিউব লাইভে দুটো ফিচার্স খুব ভালো, কি ফিচার্স, কেউ কেটে দেখতে পারবে না। ঠিক আছে, তাকে পুরো সেশনটাই দেখতে হবে, হয় সে পুরো বেরিয়ে যাবে, নাহলে সে পুরো দেখবে, এই দুটোই অপশন। বাট সে কেটে কেটে দেখবে এরকম কোনো অপশন কিন্তু নেই। সাপোজ এই জুম সেশনটা চলছে, এটা আপনি চাইলে তো কাটতে পারবেন না, 10 সেকেন্ড আগে যেতে পারবেন, 10 সেকেন্ড পিছনে যেতে পারবেন না, এটা লাইভ। ইউটিউব লাইভেও তাই, আপনি কেটে কেটে কিছু দেখতে পারবেন না, আপনার যেরকম ভাবে সেশন চলছে সেভাবে দেখতে হবে। ভিডিওতে কি হয়, সাপোজ আপনি পাঠালেন, সেই মানুষটা অতটা সিরিয়াস না, তাকে আপনি অতটা সিরিয়াস করে ভিডিওটা পাঠাননি, সেক্ষেত্রে কি হবে, সে হয়তো 2 মিনিট দেখলো, দেখে আবার একটু টেনে নিয়ে আবার পরের 10 মিনিট থেকে দেখা শুরু করলো, আবার একটু পরে 4 মিনিট দেখলো, ও আচ্ছা এটা কোম্পানি, বুঝে গেছি, চলো থাক, দরকার নেই, সে আপনাকে হয়তো পরবর্তীতে আপনার ফোনটাই তুললো না। হয় যাকে ভিডিও পাঠাবেন তাকে ভালোভাবে আজকে মানে সিরিয়াস করুন ভিডিওটা দেখাটা নিয়ে। দেখুন আমি আপনাকে একটা ভিডিও পাঠাবো, ভিডিওটা কিন্তু 1 ঘন্টা, তো আপনি 1 ঘন্টা সময় দিয়ে ভিডিওটা দেখতে পারবেন তো? কারণ এবার সে যদি বলে স্যার ছোট কিছু নেই, দেখুন প্রথম কথা, আজকে আমরা প্রচুর সোশ্যাল মিডিয়াতে ফালতু টাইম এদিক ওদিক নষ্ট করি, যে টাইমগুলো থেকে আমাদের না 5 টাকা আসে, না 5 টাকা আমরা ভবিষ্যতে আসবে, যেখান থেকে আমরা কিছু শিখতেও পারি না, কিছু আমরা নলেজও পাই না। বাট আজকে একটা ভালো কিছু আপনি যদি সত্যি করতে চান, একটা এক্সট্রা ইনকাম যদি আপনি সত্যি করতে চান, তো আপনাকে ম্যাডাম বা স্যার এইটুকুনি সময় তো আপনাকে দিতেই হবে। আর আমি আপনাকে একটা কথা বলি, ভিডিওটা কিন্তু কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু আপনার কাছে কিছুই ক্লিয়ার হবে না, সব আপনার কাছে ডাউটই থেকে যাবে, আপনার কাছে সবই কিছু কোশ্চেন থেকে যাবে। বাট আপনি যদি পুরো ভিডিওটাকে ভালোভাবে দেখেন, ভিডিওটা এমনভাবেই সাজানো আছে, প্রত্যেকটা জিনিস একদম স্টেপ বাই স্টেপ ভাবে আপনার কাছে ক্লিয়ার হবে। তো পুরো ভিডিওটাকে একটা সময় আপনি ফাঁকা করে বসে ওই পুরো ভিডিওটাকে একবারে দেখবেন, এবং দেখার পর আমি আপনাকে অমুক টাইমে আপনাকে ফোন করবো, টাইম কনফার্মেশনটা নিয়ে নিলেন, তাকে কখন ফোন করবেন, তাহলে জিনিসটা বেস্ট। আর ভিডিও কখন পাঠাবেন, ম্যাক্সিমাম টাইম যখন সাপোজ মিটিং হলো না কোনোদিনও, বা মিটিং এর লিঙ্ক আসলো না, সেদিন ভিডিও পাঠালেন, বা সাপোজ কোনো মানুষ বলছে কালকে আমি মিটিংয়ে থাকতে পারবো না, তখন ভিডিও পাঠালেন। বাট সবাইকে ভিডিও পাঠানোর দরকার নেই, যেগুলো ধরুন সেশনে আপনি বসাতে পারছেন না বা ইউটিউব লাইভে বসাতে পারছেন না, শুধু সেগুলোকেই ভিডিও পাঠান, বা কোনোদিন আমাদের সেশনের লিঙ্ক আসলো না সেদিন শুধু ভিডিও পাঠান। বাট বাকি দিনগুলো চেষ্টা করুন ম্যাডাম ইউটিউব লাইভটাই অ্যাটেন্ড করানোর, বা জুম সেশন হলে জুম সেশনটা অ্যাটেন্ড করানোর। তাতে কি হবে, প্রসপেক্টের পুরোটা সেশনটা অ্যাটেন্ড করার চান্সটা বেশি থাকবে। আর ভিডিওতে এই প্রবলেমটা হবে ম্যাডাম, সিরিয়াস না থাকলে সে কি করবে, কেটে কেটে দেখবে, আর কেটে কেটে দেখবে আধ খাপচা দেখবে, মাথায় তো কিছু ঢুকবে না, কোনো ইন্টারেস্টও তৈরি হবে না। কি বললাম বোঝা গেল? বাট পুরো সেশনটাকে যদি সে স্টেপ বাই স্টেপ ভাবে দেখে, তাহলে ফলো আপে কিন্তু আমরা বেশি মানুষকে পাবো। তাহলে যদি কখনো ভিডিও পাঠাতেই হয়, ধরুন ভিডিও পাঠানোর ছাড়া কোনো অপশনই নেই, তখন তাকে আগে ভালোভাবে ভিডিওটা নিয়ে সিরিয়াস করুন, তাকে এটা বলুন যে কেটে কেটে দেখলে হবে না, পুরোটা কিন্তু আপনাকে একবারে বসে ভিডিওটা কিন্তু দেখতে হবে, এবং দেখলে তবেই কিন্তু আপনার কাছে জিনিসটা ক্লিয়ার হবে। দেখুন আমরা প্রচুর জায়গায় তো ফালতু টাইম এদিক ওদিক অনেক জায়গায় ভিডিও দেখে টাইম নষ্ট করি, সেখান থেকে তো আমাদের কিছু আসে না। আশা করি একটা ভালো কিছু শেখার জন্য, জানার জন্য এইটুকুনি সময় আমরা সবাই দিতে পারি। এইভাবে কনভারসেশন করে তাকে আগে সিরিয়াস করুন ওই টাইমটা দেওয়ার জন্য, তারপরে তাকে ভিডিওটা পাঠান। কি বললাম বোঝা গেল? তাহলে ভালো হবে। ওকে, ক্লিয়ার ম্যাডাম? ওকে, তো আই থিঙ্ক সবার কাছে ক্লিয়ার। সবাইকে যেটা বললাম, সবাই জুম জুম না, আমাদের টেলিগ্রামটা ডাউনলোড করুন। আর টেলিগ্রামে সবাই সবার টিম মেম্বারদেরকে অ্যাড করে দিন, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের যা পোস্ট হবে সব কিছু টেলিগ্রামে পোস্ট হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট হবে না। কেন হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়ে গেছে এইটুকুনি, টেলিগ্রামে আমাদের 2 লাখ মানুষের
অ্যাড করা যাবে। আমরা এখন থেকে যা অ্যাড করবো সব টেলিগ্রামে অ্যাড করবো। কি বললাম, বোঝা গেল? এবং টেলিগ্রামের গ্রুপে আরো অনেক কিছু ভালো ভালো ফিচার্স আছে, সেগুলো আপনাদেরকে পরে বলবো। বাট এখন সবাইকে, প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে আমাদের টেলিগ্রামের যে নতুন গ্রুপটা হয়েছে সেই গ্রুপে সবাইকে জয়েন করান। অলরেডি অনেক মানুষ জয়েন করে গেছে, বাট এখনো অনেক মানুষের জয়েন করা বাকি আছে। এখনো যদি আপনাদের মধ্যে কারোর বাকি থেকে থাকে, সিনিয়রদেরকে ফোন করে বা নিজেরাও চাইলে চেষ্টা করুন, না হলে সিনিয়রদেরকে লাইনে নিয়ে টেলিগ্রাম গ্রুপে অ্যাড হন। কি বললাম, বোঝা গেল? তো আই থিঙ্ক সবার কাছে ভালোভাবে জিনিসটা ক্লিয়ার। তো সবাই ভালোভাবে ফলো আপ সেশনগুলোকে প্র্যাকটিস করুন, ইনভিটেশনগুলোকে প্র্যাকটিস করুন। আর এই ভাইজ্যাগ অফারটা নিয়ে আজকে রাত্রে একটা দারুণ মিটিং হবে, এই মিটিংটাকেও মিস করবেন না। ওকে, তো থ্যাংক ইউ এভরিওয়ান। নেক্সট সেশনে সবার সাথে দেখা হবে। আর আজকে যেগুলো লিখলেন এগুলোকে মাঝে মাঝে উল্টো পাল্টে কিন্তু দেখবেন, খাতায় শুধু লিখে রেখে দেবেন না। আর নেক্সট সেশনে আমি অবজেকশন হ্যান্ডেলিং নিয়ে সেশন নেবো। ওকে।